হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা আমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টারের ফাইনাল অধ্যায় নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আমাদের লেভেল 3 শেষ করব। এবং আজকে আমাদের যে কোয়েশ্চেন্সগুলো এই লেকচারে ডিল করা হবে, সেই কোয়েশ্চেন্সগুলো সবথেকে ইম্পর্টেন্ট আমাদের এই বছরের মাধ্যমিকের জন্য। আমরা এই কোয়েশ্চেন্সে অন্য কোনো কোয়েশ্চেন করব না, মাধ্যমিকেরই পুরোনো বছরের প্রশ্ন করব। কিন্তু সেই কোয়েশ্চেন্সগুলো করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমাদের মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে, সেই কোয়েশ্চেন্সগুলোর একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটকে মেনটেন করেই আমাদের মাধ্যমিকের কোয়েশ্চেনগুলো করা হয়। তো এই কোয়েশ্চেন্সগুলো যদি তোমরা ঠিক করে রপ্ত করে নাও, ঠিক করে সায়েন্সটাকে বুঝে নাও, তারপর এই কোয়েশ্চেন্সগুলোর কিছু প্রশ্ন নিজেদের থেকে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের 4 নাম্বার পেতে কেউ আটকাতে পারবে না। তাহলে আমাদের করণীয় এটাই যে আমরা এই চ্যাপ্টারের যে এই লাস্ট লেকচার, সেই লাস্ট লেকচারটা খুব ভালো করে দেখব। পেন অ্যান্ড পেপার নিয়ে বসে এই কোয়েশ্চেন্সগুলো প্রথমে পজ করে নিজের থেকে ট্রাই করব, তারপর তার সলিউশন দেখব, তার এক্সপ্লেনেশন ভালো করে বুঝে নেব। এবং আজকের এই যে লেকচার, সেই লেকচারটার মধ্যে ফার্স্ট পার্টে আমরা রিমেইনিং কিছু অল্প থিওরিজ কভার করেছি, এবং তারপরে আমরা মাধ্যমিকের সমস্ত পিওয়াইকিউগুলো করেছি। তো সেশনটা একটু লেন্দি হলেও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেশন ফর ইয়ার মাধ্যমিক 2026। তাই বি সিরিয়াস অ্যান্ড পুরো ভিডিওটা তোমরা ভালো করে কভার করবে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এই এক্সাইটিং জার্নি। তো আজকে এই চ্যাপ্টারটা আমরা র্যাপ আপ করবো। সো লেটস স্টার্ট আওয়ার টুডে সেশন। সবার প্রথমে আমরা একটু আগের বেসিক জিনিসগুলো দেখে নেবো, যেগুলো আমাদের সবসময় কাজে লাগবে। প্রথম হচ্ছে আমাদের এক মোলের সংজ্ঞা। তো এক মোল কি ছিল? পরিমাপের এমন একটা একক যা 6.022 গুণ 10^23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক মূলত মৌলিক কণা, যেরকম পরমাণু, অণু বা আয়ন ইত্যাদিকে বোঝাতে ব্যবহৃত হয়। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা বা NA বলতে বোঝানো হয়। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 গুণ 10^23, যেটাই আমাদের কি এক মোল সংখ্যার পরিমাণ। আর 1 AMU এর সংজ্ঞা কি? 1 AMU বা 1 ইউ, ইউনিফাইড মাস, হলো একটা ভরের পরিমাণ। তাহলে এটা কি? একটা পরিমাপ, পদার্থের পরিমাণের একক। কিন্তু এটা কি? এটা একটা ভরের পরিমাপ, যা একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। তাহলে একটা কার্বন পরমাণুর যে ভর, একটা কার্বন পরমাণুর ভর, ঠিক আছে, কার্বনটা কোন কার্বন? কার্বন 12, তার 12 ভাগ করলে যে ভরটা আসে, সেই ভরটা হচ্ছে আমাদের 1 AMU ভর। বোঝা গেল? তার মানটা কি? তার মান হচ্ছে 1.66 গুণ 10^-24 গ্রাম, অথবা আমি যদি কেজিতে বলতে চাই তাহলে কত হবে? 27 কেজি। আর এই যে পরিমাণটা, এই পরিমাণটা কি করে আসে? 1/NA করলে আসে। তার মানে আমি যদি কখনো 1/6.022 গুণ 10^23 করি, সেই সংখ্যাটাই আমাদের এটাই দেয়, 1.66 গুণ 10^-24। ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা অ্যাকচুয়ালি 1/NA করলেও চলে আসে। তাহলে 1 AMU এর মান আমরা বলতে পারি যে 1/NA গ্রাম। কখনো কাজে লাগলে সেখানে আমরা ব্যবহার করতে পারি এটাকে। এরপর আমরা কি দেখেছিলাম যে মোল সংখ্যা ব্যবহার করতে গেলে আমাদের কি কি টার্মিনোলজিস গুলো দরকার পড়ে। যেরকম মোল সংখ্যা বা নাম্বার অফ মোলসকে আমরা ছোট হাতের এন দিয়ে ডিনোট করি, ভর বা ওজনকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করি, আণবিক ভর যেটা আমাদের এককহীন সেটাকে আমরা বড় হাতের এম দিয়ে ডিনোট করি। মোলার ভর যদি আমরা কখনো বলি তাহলে সেটাকে আমরা দিয়ে ডিনোট করবো, যার একক আমরা গ্রাম পার মোল ধরবো। এছাড়া আমাদের কণিকা সংখ্যা বা নাম্বার অফ পার্টিকেলস, এটাকে আমরা বড় হাতের এন ধরবো। কিন্তু আমি একটা কথা বলেছিলাম কি, যে আমরা বড় হাতের এন বলতে অনুসংখ্যা ধরবো অঙ্ক করার সময়। তাহলে এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের অনুসংখ্যা। ফর্মালিটির জন্য আমরা লিখছি কি? কণিকা সংখ্যা। তাহলে আমরা মনে কি রাখবো? যে এন মানে হচ্ছে অনুসংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা আমাদের কি? NA। এবং গ্যাসের আয়তন কি? আমাদের V গ্যাস। তাহলে এগুলো ছিল আমাদের বিভিন্ন টার্মিনোলজিস। এর মধ্যে থেকে আমাদের মাথায় রাখতে হবে এটা, যে আমাদের আণবিক ভরের কিন্তু কোনো একক নেই। কিন্তু মোলার ভর যদি আমি কখনো বলতে যাই তাহলে কিন্তু আমাকে গ্রাম পার মোলে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এর উপর ফর্মুলা দেখেছিলাম। কি কি ফর্মুলা ছিল? প্রথম ফর্মুলা ছিল N=W/M। ডাব্লিউ মানে কি? আমাদের ভর। এম মানে কি? আমাদের আণবিক ভর। এন মানে কি? আমাদের মোল সংখ্যা। এন মান, এটা আমি একই দুটো ফর্মুলা। এন মানে কি? আমাদের মোল সংখ্যা। বড় হাতের এন মানে কি? আমাদের অণু সংখ্যা। বড় হাতের এন কে আমরা কি ধরি? বড় হাতের এন কে আমরা ধরি অণু সংখ্যা। এবং আমাদের যে NA, এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা 6.022 গুণ 10^-23। কিন্তু আমাদের অনুসংখ্যার জায়গায় যদি কখনো পরমাণু সংখ্যা বার করতে বলে, তাহলে আমরা কি করব? আমরা তখন ফার্স্ট স্টেপ অনুসংখ্যা বার করে নেব। তাহলে এন বলতে আমরা প্রথমে অনুসংখ্যাটা বার করে নেব, তারপর তাকে তার অ্যাটমিসিটি দিয়ে গুণ করবো। এই অ্যাটমিসিটি জিনিসটা আবার কোত্থেকে আসলো? অ্যাটমিসিটি মানে কি? যেরকম O3 মানে ওজোন গ্যাস, তার অ্যাটমিসিটি কত হবে? তাহলে 3 হবে। যেরকম NaCl, তার মানে একটা সোডিয়াম একটা ক্লোরিন রয়েছে, তাহলে এর অ্যাটমিসিটি কত হবে? 2। মানে একটা কম্পাউন্ডে, একটা অণুতে, একটা অণুর যে কতগুলো পরমাণু সংখ্যা, সেটাই হচ্ছে তার অ্যাটমিসিটি। যেরকম CaCl2,
তাহলে একটা ক্যালসিয়াম আছে আর দুটো ক্লোরিন আছে, মোট 3 জন আছে, তাহলে কি অ্যাটমিসিটি 3 হবে। এরকম ভাবে আমরা অ্যাটমিসিটি ডিফাইন করি। তাহলে সেই অ্যাটমিসিটিটা দিয়ে গুণ করলে আমার পরমাণু সংখ্যা চলে আসবে। আচ্ছা, কখনো যদি বলে ক্লোরিন পরমাণু সংখ্যা, তাহলে ক্লোরিনের অ্যাটমিসিটি দিয়ে গুণ করবো। তাহলে এখানে ক্লোরিনের অ্যাটমিসিটি কত, মানে ক্লোরিন কতগুলো আছে, তাহলে দুটো রয়েছে, তাহলে তখন 2 দিয়ে গুণ করবো। বোঝা গেল? আচ্ছা, তারপর আরেকটা ফর্মুলা ছিল কি, এন মানে মোল সংখ্যা। ভি গ্যাস যদি আমি লিটারে আনি তাহলে আমি 22.4 দিয়ে ভাগ করবো, তাহলেই আমার মোল সংখ্যা আসবে। কিন্তু যদি এমএল এ থাকে তাহলে আমি 22,400 দিয়ে ভাগ করবো, তাহলে আমার এন আসবে। এই দুটো ফর্মুলা কখন ভ্যালিড? গ্যাসের জন্য ভ্যালিড যখন এসটিপি মানে প্রমাণ উষ্ণতা এবং প্রমাণ চাপ। প্রমাণ উষ্ণতা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন হয়। এবং প্রমাণ চাপ কত? প্রমাণ চাপ হচ্ছে আমাদের 1 এটিএম চাপ, বা আমরা বলতে পারি 76 সেন্টিমিটার এইচজি চাপ, বা 760 এইচজি চাপ। ঠিক আছে? আচ্ছা, এছাড়া বাষ্প ঘনত্ব যদি গ্যাসের একটা ডি হয়, আর তার আণবিক ভর যদি এম হয়, তাহলে এম ইজিক্যাল টু আমরা কি বলতে পারি যে এম ইজিক্যাল টু 2D। মানে আমাদের আণবিক ভর সবসময় বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। এবং আমি এই কথাটাও বলেছিলাম যে যখনই আমি বাষ্প ঘনত্ব দেখবো আমি সবসময় প্রশ্নতে আণবিক ভর বার করে নেব। এছাড়া এই চারটা যদি কারোর মুখস্থ না থাকে তাহলে সে কিছু বাড়ি করতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় প্রশ্ন দিয়ে দেওয়া হয়, কিন্তু তার ভরসায় গেলে আমাদের তো হবে না। তাহলে হাইড্রোজেনের ভর যেরকম ছিল কি 1, তাহলে হাইড্রোজেন মানে একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, একটা কার্বনের ভর হচ্ছে 12, একটা অক্সিজেনের ভর হচ্ছে 16। এরকম ভাবে এই লিস্টটা আমাদের মুখস্থ করতে হবে যে কোনটা কার। এই ইংরেজি রয়েছে এখানে লেখা, তাই লেখা তো আমার দরকার নেই। হাইড্রোজেনের ভর কত 1, হিলিয়ামের ভর কত 4, লিথিয়ামের ভর কত 7, এরকম ভাবে আমাকে মনে রাখতে হবে। লিথিয়ামের ভর মানে কি, একটা লিথিয়ামের ভর হচ্ছে 7, এরকম ভাবে আনতে হবে আমাকে। তাহলে এই লিস্টটা আমাদের কিন্তু মনে রাখতে হবে যাতে আমি অঙ্কগুলো করতে পারি। এবার সব থেকে বড় কনফিউশন যেটা ছিল, কি কনফিউশনটা আমাদের এটা ছিল যে আমি এত কেমিক্যাল রিয়াকশন কি করে করব। আমি তো যখন কোয়েশ্চেন করছি তখন বলছি যে কেমিক্যাল রিয়াকশনগুলো ফার্স্টে লিখতে হবে, প্রথম স্টেপটাই থাকে যে বিক্রিয়ায় লিখতে হবে। তাহলে বিক্রিয়া আমি মাধ্যমিকে যদি নাই লিখতে পারি তাহলে তো আমি অঙ্কগুলো করতে পারবো না। সঠিক কথা। তাই জন্য আমি কি করেছি, আমার হাতে লেখা ছিল, বাট হাতের লেখাটা ভালো হতো না, তাই জন্য আমি এটাকে এআই দিয়ে এডিট করে একটা ফ্রেম বানিয়ে তার মধ্যে সব লেখা রয়েছে। এখানে কিছু ব্যালেন্স করা নেই। যখন আমরা বিক্রিয়া ফার্স্ট স্টেপ কি ছিল, বিক্রিয়া লিখবো, সেকেন্ড স্টেপ ছিল ব্যালেন্স করা, তাহলে ব্যালেন্সটা নিজেদেরকে করে নিতে হবে। এখানে আমি মোট 30টা রিয়াকশন দেবো। এই 30টা রিয়াকশনের মধ্যে থেকেই মাধ্যমিকে কোনো না কোনো রিয়াকশন দিয়ে অঙ্ক আসবে। বোঝা গেল? ফার্স্ট রিয়াকশন যেরকম KClO3, তার থেকে KCl আর O2 তৈরি হয়েছে। এবার এই বিক্রিয়াটা আমাকে ব্যালেন্স করে নিতে হবে। যেরকম আমি এখানে বিক্রিয়াটা কি করে ব্যালেন্স করতে পারি, এখানে O তিনটে রয়েছে, এখানে O দুটো রয়েছে, তাহলে আমি এক কাজ করি এখানে 3 দিয়ে দিই, এখানে 2 দিয়ে দিই, আবার এখানে 2 দিলে এখানে আমাকে 2 দিতে হবে, তাহলে এই বিক্রিয়াটা ব্যালেন্স হচ্ছে। তাহলে এদিকে দুটো পটাশিয়াম, দুটো ক্লোরিন, 6টা অক্সিজেন, এখানে দুটো পটাশিয়াম, দুটো ক্লোরিন, 6টা অক্সিজেন হয়ে গেল। সিমিলারলি আমি যদি এখানে দেখি 7 আর 8 নাম্বার, C+O2CO2, তাহলে এখানে তো কোনো ব্যালেন্স করার দরকার নেই, কারণ এখানে একটা কার্বন, দুটো অক্সিজেন, এখানে একটা কার্বন, দুটো অক্সিজেন। কিন্তু এখানে একটা কার্বন, দুটো অক্সিজেন, এখানে একটা কার্বন, একটা অক্সিজেন হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করতে পারি, আমি এক কাজ করি যে এখানে একটা 2 বসিয়ে দিই আর এখানে একটা 2 বসিয়ে দিই, তাহলে কি আমার বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। বোঝা যাচ্ছে? তাহলে এরকম ভাবে বিক্রিয়াটা ব্যালেন্স আমি সেকেন্ড স্টেপে নিজেকে করে নেব। তাহলে এখানে 24টা রয়েছে এবং এর পরে আমার রয়েছে আর 6টা, মোট আমার কি 30টা। এই 30টা রিয়াকশন যদি আমি করতে পারি, এই কয়েকটা আবার ব্যালেন্স করে দেওয়া আছে, তো এই কয়েকটা রিয়াকশন যদি আমি মনে রাখতে পারি, এর মধ্যে থেকে আমার মাধ্যমিকে চলে আসবে প্রশ্ন। এরপরে কি আছে, এরপরে আমরা আমাদের আজকের নতুন থিওরিতে ঢুকবো, যেটা কি আমাদের অল্প কিছু থিওরি রয়েছে। ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র কি বলে, নাম শুনেই বোঝা যাচ্ছে যে ভরকে সংরক্ষণ করা হবে। তার মানে পৃথিবীতে মোট ভরের পরিমাণ সবসময় ধ্রুবক। ভর কোনোদিন নতুন করে সৃষ্টি হবে না, কোনোদিন ধ্বংস হবে না। ভর শুধু শক্তিতে রূপান্তরিত হতে পারে। তাহলে ভৌত বা রাসায়নিক পদ্ধতিতে পদার্থের সৃষ্টি বা বিনাশ হয় না, ভর কোনোদিন নতুন করে তৈরি হবে না, বরং রূপান্তর ঘটে। রূপান্তর ঘটে কিরকম, যেরকম এক ভৌত পদ্ধতিতে কি এক দশা থেকে অন্য দশায় যেতে পারে, যেরকম বরফ গলে জল হয়ে গেল, তার দশা পরিবর্তন হলো, তার কিন্তু ভর পাল্টাবে না। আবার কি, রাসায়নিক প্রকৃতি, যেরকম আমি এখানে যে বিক্রিয়াগুলো বলছি সেই বিক্রিয়াতে কি হচ্ছে, যেরকম আমার ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যুক্ত হয়ে এমজিও তৈরি করছে, তাহলে আলাদা আলাদা পদার্থ যুক্ত হয়ে কি নতুন পদার্থ তৈরি করলো, তাহলে নতুন জিনিস তৈরি করলো, কিন্তু এদের মোট ভর কখনো পরিবর্তন হবে না, যেটা এক্ষুনি আমি করেও দেখাবো একটা এক্সাম্পল হিসেবে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় আগে ও পরে মোট ভর সবসময় সমান হবে, অর্থাৎ বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদা সমান হবে। তাহলে আমি এরকম লিখতে পারি যে সামেশন, সামেশন মানে কি, মোট যোগফল। ঠিক আছে, এই যে কথাটা বলছি না মোট ভর, এই মোটের অর্থটাই সামেশন। আমি বলতে পারি যে আমার বিক্রিয়কের ভর আর যে মোট ভর, এই সামেশন চিহ্ন দেওয়া মানে কি বিক্রিয়কের মোট ভর। আমি বলতে পারি এবার সামেশন বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। ঠিক আছে, এই সামেশন চিহ্ন বলা মানে কি মোট, মানে আমি পুরোটা যোগ করছি।
আচ্ছা, কোন বিজ্ঞানী করেছিল? ল্যাভয়েশিয়ার বিজ্ঞানী দিয়েছিল 1774 খ্রিস্টাব্দে। এবং কোথায় এটার ব্যতিক্রম লক্ষ্য করা যায়, মানে কোথায় ভরের সংরক্ষণ সূত্র মান্যতা পায় না? আমাদের বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়ায়। তাহলে এবারে এটার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেরকম আমি ধরে নিচ্ছি যে আমার কাছে CaCO3 রয়েছে, সেটা আমার ডিকম্পোজ করলো, করে কি তৈরি হবে তাহলে? ক্যালসিয়াম অক্সাইড, আর সাথে কি তৈরি হয়? CO2। এবার আমি বলতে চাইছি যে আমি এখানে আমাদের সেই মূল কনসেপ্ট লাগাবো যেটা আমরা ইন্টারপ্রিটেশনে শিখেছিলাম। কি? আমি বিক্রিয়াটাকে ব্যালেন্স করার চেষ্টা করবো। এখানে একটা ক্যালসিয়াম, এখানে একটা ক্যালসিয়াম, এখানে অক্সিজেন তিনটে, এখানে একটা অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, মানে ডান দিকেও তিনটে অক্সিজেন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। তার মানে বিক্রিয়া ব্যালেন্স করার দরকার নেই, সমস্তটা ব্যালেন্সই রয়েছে। এবার তাহলে আমি কি করবো তাহলে? তার মানে এটা এক, এটাও এক, এটাও এক, কিছু না থাকা মানে এক থাকা। এইবার আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে তাহলে এটা কি আমার 1 মোল CaCO3। আমি বলতে পারি যে 1 মোল CaCO3 থেকে তৈরি হয়েছে 1 মোল CaO এবং 1 মোল CO2। এটা আমি বলতেই পারি, আমি আগের দিনই শিখিয়েছি। এবার আমি যদি এদের আণবিক ভরটা বার করতে চাই, CaCO3 এর আণবিক ভর কত আসবে? ক্যালসিয়ামের জন্য কত? 40, কার্বনের জন্য কত? 12, এবং O3 একটা অক্সিজেনের কত? একটা অক্সিজেনের 16, তিনটে অক্সিজেনের কত হবে? 3 × 16 = 48। তাহলে আমার যোগ করলে কত আসছে? 100। তাহলে আমি বলতে পারি যে এটা 1 মোল, তার 100 মোলার ভর আমরা কিসে লিখি? গ্রাম পার মোল, গ্রাম পার মোল CaCO3। আবার আমি যদি CaO এর জন্য বার করতে যাই, তাহলে CaO, ক্যালসিয়াম কত? 40, আর অক্সিজেন একটাই আছে, তাহলে 16, তাহলে মোট কত আসছে? 56। তাহলে আমি এখানে আবার বলতে পারি যে 1 মোল গুণ CaO কত? 56, তাহলে 56 গ্রাম পার মোল CaO। এবং এখানটায় আমি আবার বলতে পারি যে 1 মোল CO2 রয়েছে, তো CO2 এর জন্য বার করে নেবো। কার্বনের কত? 12, এবং O2, তাহলে দুটো অক্সিজেন আছে, তাহলে 16 দুগুণী 32, তাহলে এর সাথে যোগ করতে হবে কত? 32, তাহলে করলে কত আসছে? 44। তাহলে আমি বলতে পারি যে এখানে 44 গ্রাম পার মোল CO2 আসছে। এবার আমি বুঝতেই পারছি স্পষ্টভাবে যে এই যে মোল এবং এই যে ভাগে মোল রয়েছে সেটা কাটা যাবে, এই যে মোল আর এই যে ভাগে মোল আছে কাটা যাবে, এই যে মোল আর এই যে ভাগে মোল আছে এটা কাটা যাবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার অঙ্কটা সঠিক হচ্ছে। তাহলে 1 গুণ 100 করলে 100, আর পড়ে রয়েছে গ্রাম, এই যে গ্রাম চলে আসলো, তার মানে আমি ভরটা বার করতে পেরেছি, তার মানে আমি সাকসেসফুল। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে তৈরি হয়, কি বলতে পারি এখানে? 1 গুণ 56 মানে 56 গ্রাম CaO, এবং কি এটা 1 গুণ 44 মানে 44 গ্রাম CO2। এবার ভালো করে আমি ভেবে দেখি যে আমার এখানে বিক্রিয়কটাকে, আমার এখানে বিক্রিয়ক একজনই আছে CaCO3, তার ভরটা কত? তার ভর হচ্ছে 100 গ্রাম। এবং আমাদের বিক্রিয়াজাত পদার্থ কে আছে? দুজন আছে, একটা CaO, একটা CO2। এদের মোট ভর কত? 56 গ্রাম আর 44 গ্রামের যোগফল। তাহলে 56 আর 44 যোগ করলে কত হয়? 100 গ্রাম। আমি যদি 56 আর 44 যোগ করি তাহলে কত হচ্ছে? আমাদের 100 গ্রাম আসছে। তাহলে আমি কি বুঝলাম? যে এই যে আমার বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সেটা আমার সমান থাকে। তাহলে আমি যদি আমাকে কখনো পরীক্ষায় লিখতে দেয়, তাহলে এটা লেখার পর কি আমি এরকম উদাহরণ দিয়ে একটা দেখিয়ে দেবো যে আমার এখানে লিখে দেবো তাহলে যে এটা কি আমাদের বিক্রিয়কের মোট ভর এবং এটা কি আমাদের বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। ঠিক আছে? এটা কি আমাদের বিক্রিয়ক পদার্থের মোট ভর, এটাও আসলো 100 গ্রাম, এবং এখানেও কি আসছে আমাদের 56 আর 40 করলে 100 গ্রাম আসছে। আশারই কথা, এটা ভেঙেই তো এই দুটো তৈরি হয়েছে। বোঝা গেল? এবার এখানে সত্যি সত্যি কি সত্যি এরকম 100% অ্যাকুরেটলি হয়? না, কিছু পরিমাণ আমাদের কি হচ্ছে? শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, কিন্তু তার পরিমাণটা এতই কম যে আমরা সেটাকে নগণ্য হিসেবে গণ্য করি। বোঝা গেল? আচ্ছা, এবার যেটার কথা আমি বলছিলাম যে ভর কি আমাদের শক্তিতে রূপান্তরিত হতে পারে। তাহলে এটাকে আমাদের প্রকাশ করেছিলেন, এটা আমাদের বিজ্ঞানী আইনস্টাইন প্রকাশ করেছিলেন। তাহলে তাপ রাসায়নিক প্রক্রিয়ায় ভর এবং শক্তি পারস্পর রূপান্তরিত হতে পারে, মানে ভর শক্তিতে যেতে পারে, একটা ভর সে কনভার্ট হয়ে শক্তি হতে পারে, আবার শক্তি কি আমাদের ভরে পরিণত হতে পারে। 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদ তত্ত্বে দেখিয়েছিলেন যে এম ভরের কোনো পদার্থকে, মানে একটা বস্তু আছে তার ভরটা হচ্ছে এম, এই এ যদি আমার এনার্জিতে তৈরি হয়, এনার্জিকে আমি ধরছি যে ই, তাহলে ই পরিমাণ এনার্জি যেটাকে আমরা সমতুল্য শক্তি বলি, সমতুল্য এনার্জি মানে এম এর ইকুইভ্যালেন্ট এনার্জি, তাতে যদি পরিণত হয় তাহলে এই ই এর মানটা কত হবে? ই এর মানটা হবে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এটা কে প্রকাশ করেছিল? এই জিনিসটা প্রমাণ করেছিল তার আপেক্ষিকতাবাদ তত্ত্বে আইনস্টাইন। তাহলে এই যে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, ই মানে কি তাহলে? সমতুল্য শক্তি, এম মানে কি? সমতুল্য ভর। এই সমতুল্য কথার অর্থ কি? যে এম পরিমাণ নির্দিষ্ট, এই যে এম পরিমাণ ভর, সেইটা যদি কনভার্ট হয় শক্তিতে তাহলে কতটা শক্তি তৈরি হবে, সেটাই হচ্ছে তার সমতুল্য শক্তি। আবার যদি ওই পরিমাণ সমতুল্য শক্তি কখনো ভরে রূপান্তরিত হতে পারতো, তাহলে ওই শক্তিটার সমতুল্য মানে এক্স্যাক্টলি কতটা ভর তাহলে আমার আবার পাবো আমি।
বোঝা যাচ্ছে? সেটাকেই আমরা বলছি কি সমতুল্য। তাহলে এই এমসি স্কোয়ার, ই আর এম তো বুঝলাম, সিটা কি? সি হচ্ছে আমাদের শূন্যস্থানে আলোর গতিবেগ, মানে যেখানে কোনো ভ্যাকিউম বলা হয়, যেখানে আমাদের কি কোনো অবস্টেকল নেই, তো তখন যে শূন্যস্থান তাতে আলোর গতিবেগ কত হয়? আলোর গতিবেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এত বেশি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে 3-এর পরে আরো 8টা শূন্য, তত মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে অত মিটার চলে যায় একটা আলো, এতটাই ফাস্ট যায়। আচ্ছা, সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় ভরের পরিবর্তন এত সূক্ষ্ম হয়, মানে ভর থেকে যে এনার্জি তৈরি হচ্ছে সেটার পরিবর্তন যে এতটাই সূক্ষ্ম হয় যে সেটা অনুভূত হয় না, বা আমরা তাকে কি নগণ্য ধরি। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসে যে আমরা যে বলছিলাম যে 1 এমইউ ভর, ওই 1 এমইউ ভর যদি এনার্জিতে তৈরি হয় তাহলে কত এনার্জি পাবো? তাহলে আমরা পাবো 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি। তাহলে এতটা কি শক্তি পাবো। তাহলে 1 এমইউ ভরের সমতুল্য শক্তি কি? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মানে কি 10⁶, এবং ইলেকট্রন ভোল্ট কি একটা শক্তির একক। ঠিক আছে? আচ্ছা, এরপর কি আসছে আমাদের? এরপর আমরা কি করব? আমরা আমাদের বিভিন্ন ভরের ওপর ফোকাস করব। কি কি ভর দেওয়া আছে? প্রথমে আমাদেরকে বলছে যে C12 স্কেলে, মানে কার্বনের স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর বার করো। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কি করে বেরোবে? পারমাণবিক ভর তার মানে আমি কি বলেছিলাম? পরমাণুর ভর। তাহলে প্রথমে আমাকে কি বলছে? আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর কি করে বেরোবে? একটি পরমাণুর ভর, যে কোনো একটা মৌলের কথা বলা হচ্ছে, তাহলে একটি পরমাণুর ভর। ধরে নাও যে আমি অক্সিজেনের ভর, পারমাণবিক ভর বার করতে চাইছি, তাহলে কি করব? অক্সিজেনের পরমাণুর ভর। ঠিক আছে? এবং একটা কার্বন, একটা কার্বন 12 পরমাণুর ভর, তার 1/12 অংশ। তাহলে একটা কার্বন 12 পরমাণুর যত ভর, তার 1/12 অংশের যত গুণ কোনো একটা পরমাণুর ভর, সেটাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলি। এটাকেই যদি আমি বলতে যাই যে আমাকে আপেক্ষিক আণবিক ভর বার করতে বলছে, তাহলে আমি কি করব? আণবিক ভর মানে কি? অণুর ভর। তাহলে তখন আমি কি বলবো? যে একটি অণুর ভর। অণু কার হয়? কোনো একটা যৌগের হতে পারে, কোনো একটা মৌলের হতে পারে। তাহলে একটি অণুর ভর, এটা ভর হয়ে গেছে, এটা ভর হবে। তাহলে এটা কি হবে? এটা ভর হবে। তাহলে একটি মৌলের, সরি, একটি অণুর ভর, তাকে আমি কিসের সাথে কম্পেয়ার করব? সেম, একটা কার্বন 12 পরমাণুর যে ভর হবে, একটা কার্বন 12 পরমাণুর যে ভর হবে, সেই ভরের যদি আমি 1/12 নিই, ঠিক আছে, তাহলে তার সাপেক্ষে একটা অণুর ভর কত গুণ, সেই সংখ্যাটাই হচ্ছে কি? আপেক্ষিক আণবিক ভর। আমি এখানে দেখতেই পাচ্ছি স্পষ্ট যে এটাও একটা ভর, তার ভাগেও একটা ভর আছে। তাহলে আমি যদি এর একক গ্রাম ধরি আর একক গ্রাম ধরি, তাহলে গ্রাম গ্রাম কেটে যেত, তাহলে কি আমার আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকলো না। তাই জন্যই আমরা যে আণবিক ভর, সেটা আমাদের কি বলেছিলাম আমি, যে ওটা আপেক্ষিক পারমাণবিক ভর, যেটাকে আমরা এম ধরতাম, সেটা কি আমরা কি বলি? যে এটা একটা একক বিহীন রাশি। বোঝা গেল কেন হলো? কারণ আমরা যে আণবিক ভরের কথা বারবার পড়ি, সেটা কি? আমাদের আপেক্ষিক আণবিক ভর, যেটা দুটো ভরের অনুপাত। ঠিক আছে? তাহলে আমরা এবার শুধু সংজ্ঞাটা একবার পড়ে নিই। কি? যে C12 স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর, কোন মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের যত গুণ, সেই সংখ্যাটাকেই ওই মৌলের পারমাণবিক ভর বলে। যেরকম আমরা কি কি পড়েছিলাম? কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের হচ্ছে 1, ক্লোরিনের হচ্ছে 35.5। কেন এরকম ফ্র্যাকশনে আসে? কারণ ক্লোরিনের বিভিন্ন আইসোটোপদের অ্যাভারেজ অ্যাটমিক মাস বার করা হয়। ঠিক আছে? আচ্ছা, কার্বন 12 স্কেলে যদি আমাদের আণবিক ভর বার করতে বলে আপেক্ষিক, তাহলে আমি কি বলবো? শুধু কোনো একটি যৌগের একটি অণুর ভর। ঠিক আছে? ওটা মৌলিক যৌগ, এই সরি, মৌলিক অণুও হতে পারে, তাহলে মৌলেরও হতে পারে, লিখতে পারি আমি এখানে। তাহলে লিখতে পারি যে কোনো মৌলের বা যৌগের একটি অণুর ভর, সেটা লেখাই বেটার হবে। আচ্ছা, একটি কার্বন 12 পরমাণুর 1/12 অংশের যত গুণ, সেই সংখ্যাটাকে আণবিক ভর বলে। দ্যাটস ইট। যদি পারমাণবিক ভর বলে তাহলে বলবো পরমাণুর ভর, যদি আণবিক ভর বলে তাহলে বলবো অণুর ভর। সেটাই। তাহলে যেরকম এক্সাম্পল কি NaCl, তাহলে Na কত? সোডিয়ামের ভর হচ্ছে 23, এবং Cl এর ভর কত? Cl এর ভর হচ্ছে 35.5। তাহলে যোগ করলে কত আসছে? 23 আর 35.5, তাহলে 58.5। তাহলে এতটা কি আমাদের আপেক্ষিক আণবিক ভর। CO, তাহলে কার্বন অক্সিজেন, কার্বনের ভর কত? 12, এবং অক্সিজেনের ভর কত? 16। তাহলে করলে কত হবে? 28। তাহলে কত আসছে আমাদের? 28। O2, তার মানে কি দুটো অক্সিজেন, একটা অক্সিজেনের ভর তো 16, তাহলে দুটো অক্সিজেন কত হবে? 2 গুণ 16, তাহলে করলে কত আসছে? 32। তাহলে আমার কত হবে? 32। CO2 সিমিলারলি বের করলে কত দেখা যাবে? যে 44 হচ্ছে। এগুলোই কি? তাহলে আমাদের আণবিক ভর আসলো। এবার হচ্ছে আমাদের গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর। কিছুই না,
এই সংখ্যাগুলোকেই আমি যদি গ্রামে প্রকাশ করি তাহলে তাদেরকে আমরা গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর বলতে পারি। ঠিক আছে, তাহলে কি কোনো পদার্থের আপেক্ষিক আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে তাকে গ্রাম আণবিক ভর বলি। তাহলে কি বলবো, শুধু NaCl যে 58.5 বলছিলাম সেটাকে আমি বলবো যে গ্রাম, তাহলে 58.5 গ্রাম। CO কে কি বলবো, 28 গ্রাম। O2 কে কি বলবো, 32 গ্রাম। CO2 কে কি বলবো, 44 গ্রাম। এটাই হচ্ছে আমাদের গ্রাম আণবিক ভর। তাহলে কখনো যদি জিজ্ঞাসা করে যে গ্রাম আণবিক ভর কি, তাহলে আমি প্রথমে আণবিক ভরের সংজ্ঞাটা দিয়ে দেবো, তারপর আমি বলবো যে এই আণবিক ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে তাকে গ্রাম আণবিক ভর বলে। সেম জিনিসটা গ্রাম পারমাণবিক ভরের জন্য প্রথমে বলে দেবো যে পারমাণবিক ভর কাকে বলে, যে কোনো একটি মৌলের একটি পরমাণু কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের যত গুণ সেটা হচ্ছে তার পারমাণবিক ভর। এই পারমাণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পারমাণবিক ভর বলি। তাহলে এখানে কি চেঞ্জ হবে, কিছুই না, শুধু কার্বন 12 হতো তাহলে কি বলবো, কার্বন 12 গ্রাম। অক্সিজেন 16 হতো তাহলে কি, অক্সিজেন 16 গ্রাম। বোঝা গেল, তাহলে শুধু এর একটা একক চলে আসলো। কেন আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, কারণ ওটা দুটো ভরের রাশিমালা, যেরকম আমি দেখালাম সংজ্ঞা থেকেই তো আসলো এটা কি, যে আপেক্ষিক পারমাণবিক ভর দুটো ভরের অনুপাত। তাহলে ভরের অনুপাত হলে তো এককটা কেটে যাবে। আমি যদি বলি যে এটার অ্যাকিউরেট একক কি, একটা কার্বন 12 পরমাণুর ভর অ্যাকচুয়ালি কত, 12 AMU, কারণ ওর মধ্যে 12টা তাদের নিউক্লিয়ন রয়েছে, তার 1/12 অংশ করছি আমি, তার মানে অ্যাকচুয়ালি 12 কেটে গিয়ে এটা 1 AMU এর অনুপাত। এবং ওপরেও এটাকে যদি আমি AMU তে আনি, কারণ অ্যাটমিক মাস ইউনিট, পরমাণুর ভর তো AMU তে আসার কথা, তাহলে AMU তো এককটা কেটেই যেত। তাহলে ভরের একক যদি তাদের অনুপাতটা হয়, সেই ভরের অনুপাতটা কি, যে এককই আমি ধরি না কেন সেটা কেটে যাবে, তো তাহলে কি তার কোনো একক থাকবে না। তাই কি আমাদের আণবিক আপেক্ষিক আণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর সেটা একটা এককবিহীন রাশি। তাহলে আমাদের সিলেবাসে যখনই আমাকে জিজ্ঞাসা করবে যে এম এর একক কি, বড় হাতের এম মানে আণবিক ভর বা পারমাণবিক ভর, আমরা বলবো যে তার কোনো একক নেই, সে একটা এককবিহীন মাত্রাবিহীন রাশি। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে আমাদের গ্যাসের প্রমাণ ঘনত্ব। গ্যাসের প্রমাণ ঘনত্ব কি, খুবই সিম্পল। এসটিপি মানে কি, এসটিপি মানে কি সেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এসটিপি মানে হচ্ছে প্রমাণ উষ্ণতা এবং চাপ। তাহলে প্রমাণ উষ্ণতা কত, 0°C বা 0°C মানে 273 কেলভিন। এবং চাপটা কত, চাপ হচ্ছে আমাদের 1 ATM চাপ, বা আমরা বলতে পারি যে 76 সেন্টিমিটার Hg চাপ, অথবা আমি কি বলতে পারি যে 76 760 মিলিমিটার, 760 মিলিমিটার Hg চাপ, তাহলে এর সমান। তাহলে এই পরিমাণ অবস্থায় যদি আমি থাকি, মানে এসটিপি অবস্থায় থাকি, এসটিপির জায়গায় আমরা অনেক সময় এনটিপি লিখি, তাহলে এসটিপিতে আমি যদি 1 লিটার কোনো গ্যাসের ভর মাপি, সেই পরিমাণটাকে আমি কি বলছি, প্রমাণ ঘনত্ব। ঘনত্বের একক কি, সরি ঘনত্বের ইন জেনারেল ফর্মুলা কি, ভর ভাগ আয়তন। তাহলে আয়তনটা কি আমাদের লিটারে নিচ্ছি আমি, আর ভরটাকে কি আমি গ্রামে নিচ্ছি। তাহলে আমি কি বলবো যে 1 লিটার গ্যাসের কোনো যে কোনো একটা গ্যাস, অক্সিজেন হোক নাইট্রোজেন হোক, তার যে ভরটা আসবে, ভরটা আমি কিসে নেবো, গ্রামে নেবো, তাকেই আমি কি বলছি, প্রমাণ ঘনত্ব। ঠিক আছে, যেরকম এক্সাম্পল কি, এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর হচ্ছে 0.08 গ্রাম। তাহলে এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর যদি এত গ্রাম হয়, তাহলে এর প্রমাণ ঘনত্বটা কত, মানে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত, 0.089 গ্রাম পার লিটার হবে। এই কথাটার অর্থই হচ্ছে এটা কি, এই যে পার লিটার, তার মানে কি 1 লিটারের ওজন এত গ্রাম। বোঝা গেল? আচ্ছা, আমি যদি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, এরকম ইংরেজিতে লেখা আছে বাট বোঝা যাবে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেন্সিটি, মানে প্রমাণ ঘনত্ব, আমাকে প্রমাণ ঘনত্ব জিজ্ঞাসা করছে, ঠিক আছে, অফ আ গ্যাস, কোনো একটা গ্যাসের যদি মাস অফ 5 লিটার, মানে 5 লিটার মানে কি আমাদের আয়তনটা দিয়েছে, আয়তন কত দিয়েছে, আয়তন দিয়েছে আমাদের 5 লিটার, তার ভরটা কত বলছে, তার ভরটা বলছে 15 গ্রাম। তার মানে আমাকে বলছে যে 5 লিটার গ্যাসের ভর কত, 5 লিটার গ্যাসের ভর বলছে আমাকে 15 গ্রাম। তাহলে আমাকে প্রমাণ ঘনত্ব জিজ্ঞাসা করছে, প্রমাণ ঘনত্ব কি, 1 লিটার গ্যাসের ভরের পরিমাণ। তাহলে আমি এখান থেকে শুধু 1 লিটার গ্যাসের পরিমাণ বার করে নেবো। তাহলে 1 লিটার গ্যাসের ভরটা কত আসবে, 15/5 এত গ্রাম। তাহলে কত আসছে, এটা আসছে আমার তাহলে 3 গ্রাম। তাহলে 1 লিটার গ্যাসের ভর হচ্ছে 3 গ্রাম, তাহলে তার প্রমাণ ঘনত্ব কত বলবো আমি, তাহলে তার প্রমাণ ঘনত্ব আমি বলবো যে 3 গ্রাম পার লিটার, তার মানে 1 লিটারের ভর 3 গ্রাম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল, এইটুকুই কোশ্চেন। তাহলে এরকম ইজি কোশ্চেন আসতেই পারে আমার কখনো। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসছে, এরপর আসছে আমাদের গ্যাসের বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কি, একই চাপ ও উষ্ণতায় আমাকে চাপ এবং উষ্ণতাকে নির্দিষ্ট করতে হবে। আমি এসটিপি কিন্তু বলিনি। কোনো গ্যাস, কোনো একটা গ্যাস নেব, সে অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, তার সম আয়তন, এটা সম আয়তন হবে, সম আয়তন না,
সম আয়তন। হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলা হবে। কিছুই বোঝা যায়নি? আমি এটার একটা ইকুয়েশন বানানোর চেষ্টা করি। বাষ্প ঘনত্ব আমার তাহলে কি আসবে? সম আয়তন কোনো গ্যাসের ভর, সরি আয়তন, সম আয়তন কোনো গ্যাসের ভর এবং সম আয়তন H2 গ্যাসের ভর। মানে মানে এটা যে সম আয়তন মানে কি, আমি যদি 5 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর বার করি তাহলে আমাকে 5 লিটারই অন্য কোনো গ্যাস, যেরকম আমি ধরছি 5 লিটার অক্সিজেন গ্যাসের ভর নিচ্ছি, তাহলে এই যে অনুপাতটা আসবে এই অনুপাতটার পরিমাণটা বার করলে, ধরে নিই কথার কথা যে 5 লিটার অক্সিজেনের ভর যদি আমি বার করি তাহলে সেটা 15 গ্রাম আসে, ধরে নিচ্ছি আমি। আর 5 লিটার হাইড্রোজেনের ভর আমি যদি বার করি তাহলে সেটা 2 গ্রাম আসে। তাহলে আমি 15কে 2 দিয়ে ভাগ করলে যত আসবে সেই সংখ্যাটা মানে 7.5, সেটা তার বাষ্প ঘনত্ব হতো। বোঝা গেল? সিমিলারলি আমি যদি করি যে 10 লিটার অক্সিজেনের ভর পেয়েছি আমি, তাহলে আমাকে তখন 10 লিটার হাইড্রোজেনের ভর নিতে হবে। তাহলে 10 লিটার হাইড্রোজেনের ভর আমি ধরে নিলাম যে 4 হয়ে গেল এবং এটা 30 হয়ে গেল, তাহলে 30কে 4 দিয়ে ভাগ করলে তবেই গিয়ে আমি তার বাষ্প ঘনত্ব পেতাম। তাহলে সম আয়তন কথাটার অর্থ কি? সম আয়তন কথার অর্থ হচ্ছে যে আমি যত পরিমাণ কোনো গ্যাসের ভর নেব ঠিক তত পরিমাণই হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে আমি যদি ভাগ করি তবেই গিয়ে আমি কি পাবো? ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের বাষ্প ঘনত্বের ফর্মুলা। বোঝা গেল? আচ্ছা, এরপর আমাদেরকে একটা জিনিস করতে হবে। সেই জিনিসটা কি? আমাদের এসটিভিতে যখন আমাদের কোনো গ্যাসের আয়তন বের করতে দেবে তখন আমাদের 3টে নিয়ম মনে রাখতে হবে। প্রথম নিয়ম কি? এসটিভিতে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4। এটা খুব ইজি একটা জিনিস যেটা আমরা প্রমাণ করতে পারি। 1 মোল মানে কি? 1 মোল মানে হচ্ছে আমাদের n = 1 বলে দিয়েছে। তাহলে তার আয়তন যদি আমাকে বার করতে হতো, মানে ভি গ্যাস যদি আমাকে বার করতে হতো, আমি কি করতাম? n ভি গ্যাস বাই 22.4। আমি যদি 22.4 করি তাহলে এটা লিটারে আসবে। তাহলে আমি যদি এখন ভি গ্যাস বার করতে যাই তাহলে কি আসবে? n গুণ 22.4, কারণ এটা ভাগে আছে তাহলে দিকে গেলে গুণ হবে। n তো 1, তাহলে 1 এর সাথে 22.4 গুণ করলে কত আসতো? 22.4 লিটার। তাই তো আসলো যে 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। এবং এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 0.089 গ্রাম। তাহলে 1 লিটার কোনো গ্যাসের ভরকে আমরা কি বলি? তার প্রমাণ ঘনত্ব। তাহলে আমি কি বলতে পারি যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার। ঠিক আছে? আচ্ছা, এসটিপিতে যে কোনো গ্যাসের 1 লিটার ভরের মান মানে প্রমাণ ঘনত্ব, সেটা তার বাষ্প ঘনত্বর সাথে যদি আমরা 0.089 গ্রাম গুণ করি তাহলেই পেয়ে যাবো। যদি ভরের মান বার করতে যাই তাহলে আমি গ্রাম লিখবো এককটা, আর যদি প্রমাণ ঘনত্ব বলি তাহলে কি আমি করবো? এককটা গ্রাম পার লিটার করে দেবো। তার মানে প্রমাণ ঘনত্ব কি করে বার করবো? বাষ্প ঘনত্বের সাথে 0.089 গুণ করে দেবো, অর্থাৎ 1 লিটার যে হাইড্রোজেনের ভর সেই ভরটা দিয়ে গুণ করে দেবো সেই সংখ্যাটা দিয়ে। তাহলে এটা একটা ইকুয়েশন যেটা আমরা মনে রাখবো। বোঝা গেল? আচ্ছা, এবার যদি আমাদেরকে কখনো এসটিপি না বলে দেয়, মানে আমাকে কোশ্চেনে বলে দেয়নি যে আয়তনটা আমি এসটিপিতে মাপছি, অন্য কোনো অবস্থা রয়েছে, তাহলে তখন কি আমি এরকম ভাবে ডিরেক্টলি করতে পারবো? না। তখন আমি কি এই ফর্মুলাটা লাগাতে পারবো যে n = ভি গ্যাস ডিভাইডেড বাই 22.4? না, কারণ এটা তো আমাদের এসটিপিতে লাগানো যায় শুধুমাত্র। এসটিপি না হল বলে দিলে তো আমি লাগাতে পারবো না। তখন কি করতে হবে? তখন আমাদেরকে ব্যবহার করতে হবে চার্লস ও বয়েলসের সমন্বয় সূত্র, যেটা কি আমাদের পিভি = কেটি। তাহলে পিভি = যদি কেটি হয় তাহলে পিভি বাই কে, সরি পিভি বাই টি কি আসবে? টিটাকে যদি আমি ভাগে পাঠিয়ে দিই তাহলে সেটা ইকুয়াল টু আসবে কে। কে তো একটা ধ্রুবক, তার মানে পিভি কে আমি যদি টি দিয়ে ভাগ করি তাহলে সবসময় সেটা ধ্রুবক পদ আসবে। তাহলে এর থেকে আমি কি বুঝতে পারছি যে আমি যদি কখনো P1 V1 কে T1 দিয়ে ভাগ করি সেটা যা আসবে, আমার P2 V2 কে যদি আমি T2 দিয়ে ভাগ করি তাহলেও একই আসবে। কেন? কারণ আমাদের P V আর T এদের P আর V এর গুণফল, তাকে যদি T দিয়ে ভাগ করি তাহলে সেটা ধ্রুবক আসার কথা। তাহলে যতবারই আমি এরকম ভাবে রাশিমালা বিয়োগ বার করি না কেন তাহলে সেটার পরিমাণ কি একই আসার কথা। বোঝা গেল? তাহলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি তখন। তাহলে এটুকুই ছিল থিওরি, যেটা আমাদের লাস্ট পার্ট পড়েছিল আমাদের এই অধ্যায়ে। তো এবার আমরা মাধ্যমিকে আসা সমস্ত কোশ্চেনগুলো করব, যাতে করে আমাদের পুরোপুরি মাধ্যমিকের প্রিপারেশনটা সলিড হয়ে যায়। তো আমরা আমাদের প্রথম কোশ্চেন দেখে নেব। প্রথম কোশ্চেন কি? প্রথম কোশ্চেন আমরা রায়ান ম্যার্টিনের সহায়িকা থেকে, সহায়িকা না, এটা প্রশ্নচিত্রা, তার থেকে আমরা কোশ্চেনগুলো করছি। কি? কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13। আমি কি বলেছিলাম? বাষ্প ঘনত্ব দেখলেই আমি কি বার করব? আমাকে বাষ্প ঘনত্ব দিয়েছে, বাষ্প ঘনত্ব হচ্ছে আমাদের ডি, সেটা আমাদেরকে 13 দিয়েছে। তাহলে তার আণবিক ভর বার করে নিতে বলেছিলাম আমি। তাহলে তার আণবিক ভর কি? আণবিক ভর হচ্ছে এম। এম মানে তো আমাদের 2D, তাহলে কত হবে? 2 গুণ 13 মানে আসছে আমাদের 26। ঠিক আছে? তার আণবিক সংকেত কি? এবার তাহলে সংকেতগুলো বের করে চেক করে দেখতে হবে। প্রথমে এ রয়েছে কি? CO2। CO2 এর কত আসে ভর? কার্বন হচ্ছে 12 এবং অক্সিজেন হচ্ছে 2 গুণ
16, কারণ একটা অক্সিজেন 16, তাহলে করলে তো 44 আসছে, আমার কি 26 আসছে? না, গেল না। তারপর হচ্ছে C2H4, C2 তার মানে কি 2 গুণ 12, কারণ কার্বনের তো 12 আর হাইড্রোজেন রয়েছে 4টে, তাহলে কি 4 গুণ 1, কারণ হাইড্রোজেনের তো 1 করে ভর, তাহলে কত আসছে? এটা 12 দুগুণে 24 আর 6, তাহলে কত আসছে? 26। এই তো মিলে গেল। তাহলে আমাদের কোনটা হবে উত্তর? অপশন বি। বোঝা গেল? আচ্ছা, 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন কি? এসটিবিতে 1 লিটার H2 গ্যাসের ভর, এটা তো আমাদের মুখস্থ জিনিস। এসটিবিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? 0.089 গ্রাম। যদি বলতো যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত, তাহলে আমি বলতাম 0.089 গ্রাম পার লিটার। বোঝা গেল? গ্যাসীয় পদার্থের আণবিক ভর মানে এম এবং বাষ্প ঘনত্ব মানে ডি, তাদের সম্পর্কটা কি? তাহলে সম্পর্ক কি? সম্পর্ক আমি যদি 4 দাগের প্রশ্নটা লিখি, তাহলে এম ইজ ইকুয়াল টু 2D, বা আমাকে যদি বার করতে হয় তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হবে? m/2, কারণ দুইটা দিকে ভাগে চলে যাবে। তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা হবে, আমি শুধু অপশনটা চেক করব। তাহলে এম ইজ ইকুয়াল টু 2D, এই যে অপশন ডি, মাধ্যমিক 22-এর প্রশ্ন। মিথেনের আণবিক ওজন 16, প্রদত্ত কোনটি এর বাষ্প ঘনত্ব? আণবিক ওজন তো 16, মানে এম হচ্ছে আমাদের 16, তাকে 2 দিয়ে ভাগ করে তো আমি বাষ্প ঘনত্ব পাবো, তাহলে কত হবে? 8। তাহলে উত্তর কত হবে? অপশন ডি। এতটাই ইজি কোশ্চেন আসে। নেক্সট প্রশ্ন আমাদের কি? প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী, সমীকরণটা দিয়ে দিয়েছে, আমি লিখে নেব। CH4 প্লাস 2O2, আমাদের ব্যালেন্সও করে দিয়েছে, তাহলে সেটাও আমাদের করতে হচ্ছে না। 2H2O, 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? তাহলে আমি কি বলেছিলাম? আমি আন্ডারলাইন করে নেবো কাদের কাদের নিয়ে প্রশ্ন। 10 মোল CH4, তাহলে CH4 নিয়ে প্রশ্ন, এবং কত আয়তন O2, তাহলে O2 নিয়ে প্রশ্ন। তাহলে এই দুজনকে আমি আন্ডারলাইন করে নিলাম। এবার আমি লিখবো এদেরকে এক এক করে। তাহলে প্রথম আমি কি লিখবো? ব্যালেন্স তো করে দেওয়াই আছে, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে আমি কি বলবো? যে 1 মোল CH4 তার সাথে বিক্রিয়া করতে কত লাগে? তার সাথে বিক্রিয়া করতে লাগে আমাদের 2 মোল অক্সিজেন। ঠিক আছে? এবার আমাকে 1 মোল পোড়াতে লাগে 2 মোল, কিন্তু আমাকে তো বলেছে 10 মোল CH4 পোড়াতে হবে। তাহলে 10 মোল CH4 পোড়াতে গেলে আমার কি করতে হবে? 10 মোল CH4 পোড়াতে গেলে লাগবে আমাদের 2 গুণ 10 মোল O2। তাহলে কত আসছে আমাদের? 20 মোল O2 লাগছে। কিন্তু আমাকে কি কত মোল জিজ্ঞাসা করেছে? আমাকে জিজ্ঞাসা করেনি, আমাকে বলেছে কত আয়তন O2, আর বলে দিয়েছে এসটিপি। আচ্ছা, কিছু না বলে দিলে আমাদের প্রশ্নে এসটিপি ধরে নিতে হবে, নাহলে আমরা অঙ্কগুলো করতে, ও এখানে তো বলে দিয়েছে এসটিপি। আচ্ছা, তাহলে কি করতে হবে? 20 মোল যদি আমাদের O2 হয়, তাহলে মোল থেকে আমার আয়তন কি করে বেরোবে? 22.4 গুণ করে দেবো। তাহলে কি 20 গুণ 22.4, আর 22.4 গুণ করলে কি আসে উত্তরটা? লিটারে আসে। তাহলে কি লিটার O2। বুঝা গেল? কেউ যদি ভাবে যে কি করে আসলো, n ইজ ইকুয়াল টু তো আমাদের ভি গ্যাস ডিভাইডেড বাই 22.4, তাহলে আমাকে যদি কখনো ভি গ্যাস বার করতে হয় তাহলে কি করতে হয়? n এর সাথে 22.4 গুণ করতে হয় না? তাই n মানেই তো মোল সংখ্যা, আমাকে তো 20 মোলই বলেছিল, তাহলে মোল সংখ্যার সাথে 22.4 গুণ করলেই আমার আয়তনটা চলে আসে। তাহলে আয়তন যদি কখনো বার করতে হয়, আমার কাছে মোল সংখ্যা থাকে, আমি কি করব? শুধুমাত্র 22.4 দিয়ে গুণ করবো আর লিটার বলে দেবো। যদি 22,400 বলতাম তাহলে আমি মিলিলিটার বলতাম। তাহলে গুণটা করলে কত হবে? 20 গুণ 22.4, আমি যদি পয়েন্ট তুলে দিই তাহলে কি হবে? নিচে 10 চলে আসবে, 10 দিয়ে কাটলে এটা কত হবে? 2। তাহলে কত আসছে? 4 4 8, এত লিটার অক্সিজেন। তাহলে এটা গেল আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। এটা আমাদের আরেকটা কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেন, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সাথে সম্পূর্ণ বিক্রিয়া করলে কতগুলো CO2 তৈরি হয়? তাহলে বিক্রিয়া কে কে করছে আমাদের? বিক্রিয়া করছে আমাদের কার্বন, বিক্রিয়া করছে আমাদের অক্সিজেন, কতগুলো অক্সিজেন CO2 এর অণু উৎপন্ন হচ্ছে, তাহলে কি CO2 তৈরি হচ্ছে। বোঝা গেল? এমনি ওই রিয়াকশন যে শিট দেওয়া আছে তার মধ্যে কি এই রিয়াকশনগুলো রয়েছে। আচ্ছা, এবার বিক্রিয়াটা ব্যালেন্স করি। এখানে দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে ম্যাচ আছে। তাহলে এখানেও 1, এখানেও 1, এখানেও 1। এবার দেখবো যে প্রশ্ন কাদের নিয়ে। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন, তাহলে এদের নিয়ে প্রশ্ন। সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কতগুলো O2 তৈরি করবে? তাই তো বলা আছে, এটা তো 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন, তাহলে তৈরি হয় কি 1 মোল CO2। তাহলে আমাকে তাই বলেছে যে 1 মোল কার্বনের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করছে, শুধু এখানে জিজ্ঞাসা করেছে যে এর অণু সংখ্যা কত। তাহলে আমি কি লিখবো? যে 1 মোল কার্বন আর 1 মোল অক্সিজেন বিক্রিয়া করলে তৈরি হয় 1 মোল CO2। তার মানে এর মধ্যে কি দেওয়া আছে? এর মধ্যে আমি মোল সংখ্যা পাচ্ছি। তাহলে মোল সংখ্যা n হচ্ছে আমাদের 1 মোল, এবং অণু সংখ্যা n হচ্ছে আমাদের জিজ্ঞাস্য। তাহলে আমি ফর্মুলা কি জানি? আমি ফর্মুলা জানি যে n ইজ ইকুয়াল টু n/na। তাহলে এবার মানটা শুধু বসিয়ে দেবো। n এর মান কত? 1, এবং বড় হাতের n আমাকে বার করতে হবে। আর এই n এর মান কত? n এর মান হচ্ছে 6.022 গুণ 10⁻23। তাহলে আমার যদি এই গুণটা আমি করি, তাহলে এই ভাগের থেকে ওদিকে গেলে কি হবে? গুণ হবে। আর 1 এর সাথে গুণ করলে কত হয়? 1 এর সাথে গুণ করলে তাই হয়। তাহলে কি হবে? 6.022 গুণ 10⁻23। তাহলে অ্যান্সারটা কোনটা আসছে? অ্যান্সার আসছে আমাদের অপশন এ।
নেক্সট কোশ্চেন আমাদের মাধ্যমিক 2023-17 প্রশ্ন কি আমাকে বলছে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, আবার সেই একই প্রশ্ন বাষ্প ঘনত্ব কি আমাদের 32। বাষ্প ঘনত্ব থাকলে আমি কি বার করতে বলেছি, আমি বলেছি আমাদের আণবিক ভর বার করে নিতে। আণবিক ভর m কত 2d, তাহলে কত হবে 2 গুণ 32 করলে কত হবে 64, তাই জিজ্ঞাসা করেছিল আণবিক ভর, তাহলে কি 64। আমি যখনই দেখবো বাষ্প ঘনত্ব চোখ বুঝে, কি জিজ্ঞাসা করেছে দেখবো না, সঙ্গে সঙ্গে আণবিক ভরটা বার করে নেবো। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন কি যে আমাদের এসটিভিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত। তাহলে 44.8 লিটার মানে এটা কি, এটা আমাদের আয়তন দেওয়া আছে। তাহলে আমি কি বলবো যে এসটিপিতে আমাদের গ্যাসের আয়তন, তাহলে কি বলবো এসটিপিতে আমাদের গ্যাসের আয়তন, তাকে আমরা কি ধরি ভি গ্যাস ধরি, তাহলে সেটা কত 44.8 লিটার। এবার বলেছে আমাদেরকে মোল সংখ্যা বার করতে বলেছে, তাহলে মোল সংখ্যা আমরা কি ধরি, মোল সংখ্যা আমরা ধরি ছোট হাতের n, এটা আমার জিজ্ঞাসা। তাহলে n মানে কত, n এর ফর্মুলা হচ্ছে ভি গ্যাস ডিভাইডেড বাই 22.4, কেন, কারণ লিটারে রয়েছে। ঠিক আছে, তাহলে n কত হবে, n হবে আমার ভি গ্যাসের জায়গায় 44.8 আর নিচে তো ভাগে রয়েছে 22.4, তাহলে করলে কত আসছে, আসছে 2, তাহলে কত হবে 2 মোল। বোঝা গেল? নেক্সট কি গ্রাম আণবিক ভর কাকে বলে, অলরেডি করিয়ে দেওয়া আছে। প্রথমে আমি আণবিক ভর কাকে বলে বলে দেবো, তারপর বলবো যে ওই আণবিক ভর মানে আপেক্ষিক আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলেই আমরা বলি গ্রাম আণবিক ভর। উদাহরণ কি দেবো, কার উদাহরণ চেয়েছে, গ্রাম আণবিক ভর, তাহলে উদাহরণ কাকে দেবো, এরকম দেবো কার্বনের হচ্ছে 12 গ্রাম, অক্সিজেনের হচ্ছে 16 গ্রাম, এরকম ভাবে বলবো। বোঝা গেল? আচ্ছা, উদাহরণসহ ভরের নিত্যতা সূত্র লেখো, পড়িয়ে দেওয়া আছে। নিত্যতা সূত্র কোনটা, ওই ভরের সংরক্ষণ সূত্র। ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো, কি আমাদের E ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এখানে বলতে হবে যে ইটা হচ্ছে আমাদের সমতুল্য শক্তি, এমটা হচ্ছে ভর, সিটা হচ্ছে আমাদের কত 3 গুণ 10⁸, যেটা কি আমাদের শূন্য মাধ্যমে গ্যাসের আলোর বেগ। সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলি কি কি নির্দেশ করে, যেটা বলছিলাম আর কি, বলে দিতে হবে, উল্লেখ করুক আর না করুক। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন কি আমাদের, নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখা যাচ্ছে যে গ্রাম পারমাণবিক ভর বলতে কি বোঝো, একই প্রশ্ন আগে যেরকম লেখা ছিল। আচ্ছা, আগেটা কি গ্রাম আণবিক ভর ছিল তাহলে, হ্যাঁ আণবিক ভর ছিল, তাহলে তো সি লেখা যাবে না, তাহলে পারমাণবিক হয়ে গেল। আণবিক ভর আমি কি দেবো, যেরকম CO2, তাহলে কত লিখবো 44 গ্রাম। আমি H2O লিখতে পারি, H2O করলে কত দেখবে 18 আসবে, তাহলে 18 গ্রাম। 18 কি করে আসছে, H2O হাইড্রোজেন দুটো, তাহলে কত 2, আর অক্সিজেন কত 16, তাহলে কত আসছে 18 আসছে না, তাই জন্য 18 বললাম। তাহলে ওগুলো দিতে হবে। আর এখানে বলেছিল কি আমাদের পারমাণবিক ভর। এরপর কি নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত, তাহলে আণবিক ওজন বার করবো, গ্রামে বলে দেবো, তাহলেই হলো। নাইট্রোজেন মানে কি N2, তাহলে 10-এর 2 যদি আমি 10-এর 1 যদি আমি বলি, N2 মানে কি 14 গুণ 2, ঠিক আছে, তত গ্রাম বলবো, তাহলেই কি আমার গ্রাম আণবিক ভর হয়ে যাবে, তাহলে কি 28 গ্রাম। বোঝা গেল? এসটিভিতে 2.2 লিটার N2 এর ভর কত, তাহলে আমি এম কত জানি, মানে আমাদের আণবিক ভর কত, আণবিক ভর এইমাত্র বার করলাম কত আমাদের 28, ঠিক আছে। আমাদের দিচ্ছে এখানে কত এত লিটার, তার মানে কি এটা আয়তন দিচ্ছে, তাহলে আয়তন ভি গ্যাস কত, আয়তন ভি গ্যাস হচ্ছে আমাদের 2.24। এবার আমি কি বলেছি, যখনই আমার এরকম থাকবে তখন আমি কি করবো, ফর্মুলাগুলো লিখে নেবো। তাহলে এন এর ভি গ্যাস দিয়ে ফর্মুলা কি ভি গ্যাস বাই 22.4, এবং এর এম মানে আণবিক ভর বা ভর দিয়ে ফর্মুলা কি ডাব্লু বাই এম। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা কি করেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভর কত, তাহলে আমাকে ভর বা ডাব্লু জিজ্ঞাসা করছে, তাহলে এটাই আমাকে বার করতে হবে। তাহলে আমি তো দেখতেই পাচ্ছি যে আমার এই দুটো নিয়ে রিলেশন, তাহলে আমি এটাকে কি বক্স করে দেবো। এবার কিছুই না, এবার আমি মানগুলো বসাবো। তাহলে ভি গ্যাসের জায়গায় মান কত বসবে, ভি গ্যাস আমার কত, ভি গ্যাস আমি খুঁজছি 2.24, নিচে কত আছে 22.4, এদিকে কত আছে ডাব্লু আমাকে বার করতে হবে, আর এম কত, এম হচ্ছে আমাদের 28। এবার আমি যদি এখান দিয়ে পয়েন্ট তুলি, তাহলে এদিকে কত আসবে 100 আসবে, কারণ দুটো সংখ্যা আছে পয়েন্টের পর। আর এখান দিয়ে যদি পয়েন্ট তুলি, তাহলে ভাগের ভাগে থাকলে কি হয়, ওপরে 10 গুণ চলে যাবে, কেন 10 আসলে, কারণ একটা সংখ্যা আছে, তাহলে কি 10 আসবে। তাহলে 10 দিয়ে কাটলে এটা কত হবে, নিচে 10, এটা 2 2 4 2 2 4 কেটে গেল। আচ্ছা, এবার তাহলে ডাব্লু কত আসবে, ডাব্লু 28, তাহলে কি হবে ওদিকে গেলে গুণ যাবে, তাহলে কি 28, আর নিচে তো 10 পড়ে রয়েছে, তাহলে এটা হলে কত হবে 2.8 গ্রাম। তাহলে আমার উত্তরটা কত আসছে, উত্তর আসছে 2.8 গ্রাম। তাহলে আমার এই দ্বিতীয় প্রশ্নের উত্তর কি 2.8 গ্রাম। এবার কি জিজ্ঞাসা করেছে, এবার জিজ্ঞাসা করেছে যে এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে মোলার আয়তন, মোলার আয়তন কি, মোলার আয়তন, মোলার আয়তনের কথার অর্থ হচ্ছে যে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত। কি বললাম, বোঝা গেল, যে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত। এবারে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার।
ঠিক আছে, যে কোনো গ্যাস, এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত হবে? 22.4। কি করে? কারণ আমি যদি এটাকে বার করতে যাই, কি করে বার করব? আমাকে বলেছে 1 মোল নাইট্রোজেন, তাই তো? তাহলে আমি কি বলবো যে 1 মোল নাইট্রোজেন। এবার 1 মোল নাইট্রোজেনের মোল সংখ্যা কত? মোল সংখ্যা n হচ্ছে আমাদের 1 মোল। তাহলে আমি যদি এখান থেকে বলি যে এর আয়তন বার করতে বলছে আমাকে, মোলার আয়তন, তাহলে ভি বার করতে হবে, মানে ভি গ্যাস বার করতে হবে। ভি গ্যাস কি করে বেরোবে? এন হচ্ছে আমাদের ভি গ্যাস বাই 22.4। তাহলে ভি গ্যাস কত আসবে আমাদের? এন গুণ 22.4 আসবে না? তাহলে এনটা কত? এন হচ্ছে আমাদের 1 এবং তাকে 22.4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত আসছে? 22.4 লিটারই তো আসছে। তাই জন্য কি বলা হলো যে যে কোনো গ্যাস বলুক না কেন, 1 মোল যে কোনো গ্যাসের এসটিবিতে আয়তন কত হয়? 22.4 লিটার, যেটাকে আমরা কি বলি? মোলার আয়তন। তাহলে যে কোনো গ্যাসের এসটিবিতে মোলার আয়তনের মান কত? 22.4 লিটার। বোঝা গেল? নেক্সট কি আমাদের? 1.8 গ্রাম জলে, তাহলে জলের কি দিয়েছে আমাকে? ভর দিয়েছে। তাহলে জলের ভর দিয়েছে কত? 1.8 গ্রাম। ভর দিলেই আমি কি বলেছিলাম? আমার টিপস ছিল যে ভর দিলেই আমি আণবিক ভর বার করব। এটা তো বাষ্প ঘনত্ব বলেছিলাম। হ্যাঁ, বাষ্প ঘনত্ব এবং ভর দেখলেই আমি কি আণবিক ভর বার করে নেবো। কার জন্য আণবিক ভর? আমাকে জলের বলেছে, তো জল কি আমাদের H2O, তাহলে তার আণবিক ভর কত হবে? H2, তাহলে কত? 2 গুণ 1, এবং ও তো একটা আছে, তাহলে কি হবে? 1 গুণ 16। তাহলে করলে কত আসছে আমাদের? 18 আসছে। 2 একে 2, আর এখানে 16, 16 আর 2 যোগ করলে কত হচ্ছে? 18। আচ্ছা, অনুসংখ্যা বার করতে বলছে, তাহলে অনুসংখ্যা কি? অনুসংখ্যা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন, তাহলে সেটা আমাকে বার করতে বলছে। তাহলে এটা আমি কি করে বার করবো এবার? তাহলে আমি কি করতে বলেছি যে আমি ফর্মুলাগুলো লিখে নেবো। তাহলে এন দিয়ে কোন ফর্মুলা হয়? এন বাই এন এ। আর কেউ আছে এখানে? আছে, আমাদের ভররা আছে। তাহলে ভরগুলো দিয়ে কি ফর্মুলা হয়? ডাব্লিউ বাই এম। এবার আমি তাহলে কি করব? এদেরকে বক্স করে দেবো। বক্স করে দেওয়ার পর কি করি আমরা? আমরা শুধু মানগুলো বসিয়ে দিই। তাহলে মানগুলো বসাবো বসে বসে। এন এর মান আমাকে বার করতে হবে, অনুসংখ্যা। এন এর মান আমি একটু পরে বসাচ্ছি, এন এর মান আমি জানি, বসিয়ে দেবো। ডাব্লিউ এর মান কত? 1.8। এবং এর মান কত? এর মান হচ্ছে 18। তাহলে আমাদের এন কি আসবে? এন এ তো এদিকে ভাগে আছে, তাহলে কি এদিকে গুণে চলে যাবে। এদিকে কত আছে? 1.8, আর এদিকে 18। তাহলে আমি যদি পয়েন্ট তুলি তাহলে কত হবে? নিচে 10, 18 18 কেটে গেল। তাহলে কত হচ্ছে আমাদের? এন এর মানটা এবার আমি বসাবো। তাহলে 6.022 গুণ 10⁻23, এবং নিচে কত? 10 পড়ে রয়েছে। তাহলে 10 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কি হবে? 10 দিয়ে কাটলে কত হবে? এক ঘর কমে যাবে। তাহলে কত হচ্ছে? 10⁻22। কেউ যদি না বুঝে থাকো এটা, তাহলে তার অঙ্ক কাঁচা আছে। কি? কিছু যদি এখানে না থাকে তার মানে 1, এবং যখন ভাগে থাকে তখন আর বেস সেম থাকে, বেস সেম দুটোই 10 আছে, তাহলে কি হয়? পাওয়ার আমাদের এক ঘর বিয়োগ হয়ে যাবে, যেহেতু এটা 1 আছে। ঠিক আছে? তাহলে 23 থেকে 1 বিয়োগ করলে 22 হয়ে যাবে। তাহলে এটা কি আমাদের অনুসংখ্যা বেরিয়ে গেল, অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাকে বলছে এসটিভিতে 2.24 লিটার CO2 এর ভর কত গ্রাম। তাহলে আমাকে এবার CO2 এর কথা বলছে। ঠিক আছে, আমাকে CO2 এর ভর জিজ্ঞাসা করছে। তাহলে ভর ডাব্লিউ ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। ভর থাকলেই আমি কি বার করব? আমি আণবিক ভর বার করব। আণবিক ভর কি আমাদের? এম। সি মানে কত? সি মানে হচ্ছে 12। ও টু তার মানে কত? 2 গুণ 16। তাহলে করলে কত আসছে আমাদের? 44 আসছে। এবার বলেছে কি 2.24 লিটার, তার মানে কি দিয়েছে? তার মানে আমাদেরকে দিয়েছে আয়তন এসটিবিতে। তাহলে কি হচ্ছে? ভি গ্যাস, সেটা কত দিয়েছে? 2.24 লিটার। এবার আমাকে কি বার করতে বলেছে? ভর বার করতে বলেছে। খুবই ইজিলি বার করতে পারবো। তাহলে আমি শুধু কি করব? আমি এন এর ফর্মুলাগুলো লিখবো। তাহলে ভি গ্যাস দিয়ে একটা ফর্মুলা হয়, সেটা আমি লিখবো। তাহলে ভি গ্যাস বাই 22.4, এবং আমার কাছে ভর দেওয়া আছে, তাহলে ভর দিয়ে ফর্মুলাটা লিখবো। তাহলে এই দুটো ফর্মুলা আমি লিখে নিলাম। এবার কি করবো? আমি তাকে বক্স করে দেবো। বক্স করে দেওয়ার পর আমার কাজ কি থাকে? শুধু মানটা বসানো, আর কোনো কাজ নেই আমার। ভি গ্যাসের মান কত? ভি গ্যাসের মান হচ্ছে 2.24। নিচে কত পড়ে আছে? 22.4। এবং এখানে ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান আমাকে বার করতে হবে। এবং এম এর মান কত? এম এর মান হচ্ছে 44। এবার আমি কি করব? পয়েন্ট তুলবো বসে বসে। তাহলে এখান থেকে যদি আমি পয়েন্ট তুলি তাহলে কত হবে? ভাগে 100 আসবে। এবং এখান থেকে যদি আমি পয়েন্ট তুলি তাহলে কত হবে? ভাগে 10 আসবে, কিন্তু সেটা তো ভাগের ভাগে আছে, তাহলে কি হবে? ওপরে গিয়ে গুণ হয়ে যাবে। এবার যদি আমি 10, 224 224 তো কেটে গেল। এবং আমি যদি এই 10 দিয়ে 100 কে কাটি তাহলে কি হবে? নিচে 10 পড়ে থাকবে। তাহলে ডাব্লিউ যদি আমি এবার বার করতে যাই, তো 44 এদিকে ভাগে আছে, তাহলে ওদিকে গেলে কি হবে? গুণে যাবে। এবং নিচে পড়ে রয়েছে কি? নিচে পড়ে রয়েছে 10। তাহলে কি হবে? 4.4 গ্রাম। তাহলে ডাব্লুর মান কত আসলো? 4.4 গ্রাম। তাহলে আমাদের CO2 এর ভর পাওয়া গেল। CO2 এর ভর কত হচ্ছে? 4.4 গ্রাম। পুরোটা করতে পারলে আমি কত পেতাম? 3 পেতাম। মাঝখানে একটা কোশ্চেন আমাদের স্কিপ হয়ে গেছে, কি? মোল কিসের একক? মোল কি ছিল আমাদের? পদার্থের পরিমাণের একক। তাহলে এটা কি আমাদের? পদার্থের পরিমাণ। এমইউ কিসের একক? ভরের একক। বুঝা গেল?
নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে 480 গ্রাম একটা কঠিন যৌগকে 352 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় উৎপন্ন হয়। তার মানে আমি যদি ভালো করে ভাবি, আমাদেরকে এরকম দিয়েছে যে একটা কঠিন যৌগ আছে, এই কঠিন যৌগটার কত নেওয়া হয়েছে? 480 গ্রাম নেওয়া হয়েছে। সেই কঠিন যৌগের সাথে আমি অক্সিজেন নিয়ে পোড়াচ্ছি, তার মানে অক্সিজেনের বিক্রিয়া করানো হচ্ছে। তাহলে সেটা কি? অক্সিজেনের সাথে কারোর বিক্রিয়া হওয়া মানেই তার দহন হওয়া, তাই বলা হয়েছে যে পোড়ানো। ঠিক আছে? তার বিক্রিয়াতে কি তৈরি হচ্ছে? অপর একটা কঠিন যৌগ, তাহলে আর একটা কঠিন যৌগ তৈরি হচ্ছে। তাহলে আমি একটা বলি যে এটা কঠিন যৌগ 1, এটা কঠিন যৌগ 1 এবং এটা কঠিন যৌগ 2। সেটা কত তৈরি হচ্ছে? সেটা তৈরি হচ্ছে 320 গ্রাম। তার সাথে তৈরি হয়েছে অন্য একটা গ্যাসীয়, একটি গ্যাসীয় তৈরি হয়েছে। তাহলে এর সাথে কি তৈরি হয়েছে? একটা গ্যাসীয় যৌগ। এই গ্যাসীয় যৌগটা যে তৈরি হলো, এর তো ভর বলে দিল না? এই দুজনের ভর বলে দিল, এদিকে এর ভর বলে দিল, কিন্তু এর তো ভর বললো না। তাহলে আমি কি এর ভর বার করতে পারবো? অবশ্যই হ্যাঁ। আর সেই ভরটা আমাকে বার করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপের কোশ্চেন, ইম্পর্টেন্ট টাইপ। আর এই টাইপের কোশ্চেন মাধ্যমিক এবারও আসতে পারে। যে টাইপটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কি? আমাদেরকে এরকম 4জন বা 3জনের যাই হোক একটা বিক্রিয়া দিয়ে দেবে, দিয়ে আমাকে ভর দিয়ে দেবে কারুর কারুর, একজনের ভর খালি থাকবে, আর সেটা সাধারণত গ্যাসীয় পদার্থই হবে। এইবার আমি যদি এর ভরটা বার করতে চাই, আমি কি করে ভরটা বার করব? আমি তোকে জিজ্ঞাসা করছি যে এই গ্যাসীয় যৌগের ভর, সেই ভরকে আমরা কি ধরি? ডাব্লু। সেই ডাব্লু কি করে বার করব? আমি একটা নিয়ম শিখেছিলাম, কি? আমাদের ভরের সংরক্ষণ সূত্র। কি? ভরের সংরক্ষণ সূত্র। সেটা কি বলে, বা আমার কমন সেন্স কি বলে, যে এরা দুজন যোগ হয়ে যখন এই দুজন তৈরি হয়েছে, তাহলে এই মোট ভর আর এই মোট ভর সমান হওয়ার কথা। তাহলে আমার 480 আর 352 যোগ হয়ে যেটা তৈরি হয়েছিল, এইটা তো তাহলে পুরো হওয়ার কথা। তাহলে এটা যদি 320 তৈরি হয়ে থাকে, তাহলে এটা এই পুরোটার থেকে এটা বিয়োগ করে দিলেই এটা পাওয়া যাবে। তাহলে আমি যদি এখান থেকে এটা করি, 320 আমি যদি বিয়োগ করি, তাহলেই পেয়ে যাবো এর ভর কত। তাহলে এর ভরটা কত আসছে? আমি 480 যোগ 352, তার থেকে 320 বিয়োগ করব। তাহলে 480 352 যোগ করলে কত হচ্ছে? 2, 5 5 10, 3, 4 4 8, তার থেকে বিয়োগ করতে হবে 320। তাহলে 2, 1, আর এখানে কত আসছে? 512। তাহলে করলে কত হচ্ছে? 512 গ্রাম। তার মানে এটা কত তৈরি হয়েছে? এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল 512 গ্রাম। বোঝা গেল? তাহলে এটা আমাকে দিয়ে দেবে না, আমাকে কমন সেন্স লাগিয়ে বুঝতে হবে যে এই দুজন মিলে তো তৈরি হয়েছে এই দুজন। তাহলে এই দুজনের মোট ভর আর এই দুজনের মোট ভর তো সেম হওয়ার কথা। এই দুজনকে আমাদের বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, সেই দুটো তো সেম হওয়ার কথা। তাহলে আমি এই পুরোটার থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, তাহলে এর ভরটা পেয়ে যাবো। তাহলে আমি পেয়ে গেলাম যে 512 গ্রাম ভর। এবার আমাকে কি বলবে দেবে? গ্যাসীয় যৌগটার বাষ্প ঘনত্ব হচ্ছে 32। তাহলে এই গ্যাসীয় যৌগটা যে আছে, তার বাষ্প ঘনত্ব দিয়ে দিচ্ছে কত? তার বাষ্প ঘনত্ব ডি আমাকে দিচ্ছে 32। আর আমি কি জানি? বাষ্প ঘনত্ব বার করলেই আমাকে বার করা উচিত আণবিক ভর, মানে এম। তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে 2D। তার মানে কি হবে? 2 গুণ 32, তার মানে 64। এবার জিজ্ঞাসা কি করবে? কত মোল তৈরি হয়েছে? তাহলে আমাকে মোল জিজ্ঞাসা করছে। তাহলে এর মধ্যে থেকে আমাকে কি জিজ্ঞাসা করছে? যে ওই গ্যাসটার মোল সংখ্যা কত। খুবই ইজি হয়ে যাবে। তাহলে মোল সংখ্যা এন জিজ্ঞাসা করছে। এন এর ফর্মুলাটা কি? আমাদের ডাব্লু বাই এম। ডাব্লু মানে কি? আমাদের ভর, যেটা আমি বার করতে পারলাম যে 512 গ্রাম। এবং তার, আমি আর গ্রামটা এখানে লিখছি না। এবং তার আণবিক ভরটা কত? 64। তাহলে এটা করলে কত হবে? কেউ যদি এখানে কাটাকাটি না করতে পারে, ধীরে ধীরে করবে। 2 দিয়ে কাটলে কত হবে? এটা 32। 2 দিয়ে কাটলে কত হবে? 2 দুগুণী 4, 2 5 10, 2 6 12। এবার আবার যদি আমি এখান দিয়ে 2 দিয়ে কাটি, তাহলে কত হবে? 16। 2 দিয়ে কাটলে এখানে 1, 2 দুগুণী 4, আর এদিকে 16, তাহলে 8। এবার যদি আমি এখান দিয়ে 2 দিয়ে কাটি বা 4 দিয়ে কাটতে যাই, তাহলে 4 দিয়ে কাটলে 4, 4 3 12, 4 দুগুণী 8। এবার 4 দিয়ে যদি আমি কাটি, তাহলে কত আসবে? 8। তাহলে কত আসলো? 8 মোল। তাহলে এর মোল সংখ্যা পাওয়া গেল, গ্যাসের মোল সংখ্যা 8 মোল। তাহলে লিখবো যে নির্ণেয় গ্যাসের মোল উৎপন্ন মোল সংখ্যা 8 মোল। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা আমাদেরকে এরকম সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। আমাকে 4টে এই যে এলিমেন্ট দিয়ে দিয়েছে, যে এর অক্সিজেনের সাথে বিক্রিয়া বা পোড়ানো হলে অন্য একটা কঠিন যৌগ আর একটা গ্যাসীয় যৌগ তৈরি হচ্ছে। এই তিনজনের আমাকে ভরটা বলে দিয়েছিল, এর বলেনি। কি করে বার করবো? এই পুরোটা যোগ করে তার থেকে আমি কি করবো? এর থেকে বিয়োগ করে দেবো, তাহলে এটা চলে যাবে। বোঝা গেল? নেক্সট আমরা দেখবো মাধ্যমিক 2018 সালের একটা কোশ্চেন। আমি আগের ক্লাসেও করিয়েছি যদিও এই কোশ্চেনটা, তবে একবার করে দেখবো
যে একই প্রশ্ন, কি কোনো ধাতব একটা কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করছি। তাহলে কোনো একটা ধাতব আমার কি আছে, ধাতব কার্বনেট রয়েছে। 200 গ্রামকে উত্তপ্ত করলে, তাহলে একটা ধাতব কার্বনেট তাকে উত্তপ্ত করছি। উত্তপ্ত করলে কি হবে, ধাতব অক্সাইড তৈরি হচ্ছে একটা। তাহলে একটা ধাতব অক্সাইড তৈরি হচ্ছে এবং সাথে কি হচ্ছে, একটা গ্যাসীয় যৌগ তৈরি হচ্ছে। একটা তো গ্যাসই দেবে, কারণ বাষ্প ঘনত্ব দিয়ে আমাকে গ্যাস আনতে হবে। এবার বলছে যে এর 200 গ্রামকে আমি উত্তপ্ত করেছি, করলে 112 গ্রাম আমাকে ধাতব অক্সাইড তৈরি হয়েছে এবং গ্যাসেরটা কি আমাকে বলে দেবে না, ওটা আমাকে বার করতে হবে। কি করে বার করব? তাহলে আমি আবার বলবো যে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমি বলতে পারি যে এই গ্যাসীয় যৌগের ভর কত। আমি তাহলে এখান থেকে খুব স্পষ্টতই বলতে পারি যে ওই যে গ্যাসীয় গ্যাসীয় যৌগটির ভর কত হবে, ভরকে আমরা ডাব্লু ধরি, কত হবে, এই 200 গ্রাম ভেঙেই তো এই দুজন তৈরি হয়েছে। তাহলে কি করব, আমি 200 থেকে 112 বিয়োগ করে দেবো। তাহলে যত আসবে ততটাই কি আমাদের ভর আসবে। তাহলে কত আসছে আমাদের, 800, 88। তাহলে 88 গ্রাম কি আমাদের আসছে ভর। এবার আমাকে বলে দেবে যে গ্যাসটির বাষ্প ঘনত্ব হচ্ছে 22। তাহলে এর বাষ্প ঘনত্ব বলছে, তাহলে বাষ্প ঘনত্ব সেটাকে আমরা ডি ধরবো। সেটা কত, 22। বাষ্প ঘনত্ব দেখলেই আমি কি বার করব, তাহলে আমি বার করব আণবিক ভর। তাহলে আণবিক ভরকে আমরা এম ধরি, এম মানে হচ্ছে 2D। তাহলে কত হচ্ছে 2 গুণ 22, তাহলে কত আসছে 44। এবার আমাকে কি বলবে, এবার আমাকে বলবে যে গ্যাসটির কত মোল তৈরি হয়েছে। তাহলে এবার কি বার করব, এবার তাহলে আমি বার করবো যে এর মোল সংখ্যা কত। তাহলে মোল সংখ্যা n, সেটা আমাকে বার করতে বলছে। তাহলে n কি করে বেরোবে, n বেরোয় আমাদের w/m করে। w কত বেরিয়েছে, w আমি পেয়ে গেছি যে 88 গ্রাম। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি যে w হচ্ছে আমাদের 88 এবং m কত, m আমি বার করলাম যে 44। তাহলে করলে কত আসবে 2, তার মানে তৈরি হয়েছে কত, তৈরি হয়েছে 2 মোল। এটাই উত্তর। তাহলে কি বলবো, যে নির্ণেয় কি, এটা এটা গ্যাসীয় যৌগ ছিল, নির্ণেয় গ্যাসীয় যৌগের উৎপন্ন মোল সংখ্যার পরিমাণ হচ্ছে 2। ব্যাস, এটুকুই। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাদের কি দেখাচ্ছে, যে উচ্চ উষ্ণতায় এল দ্বারা Fe2O3 বিজারিত করে, যদি আমি বিজারিত করি তাহলে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম এল প্রয়োজন, বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 প্রয়োজন। তাহলে সবার ফার্স্ট কাজ কি, সবার ফার্স্ট কাজ আমাকে বিক্রিয়া লিখতে হবে। তাহলে এল দ্বারা Fe2O3 বিজারিত করছি, তাহলে কার কার বিক্রিয়া হচ্ছে, এক তো অ্যালুমিনিয়াম আর বিজারিত Fe2O3 কে বিজারিত করছে, তাহলে এই দুজনের বিক্রিয়া ঘটছে। এই দুজনের বিক্রিয়া ঘটলে কি হয়, আমাদের যে Fe সে আমার আলাদা হয়ে যায় এবং এই Feর জায়গায় Al চলে যাবে। তাহলে কি হবে, এটা Al2O3, এই বিক্রিয়াটা আমাদের ঘটবে। বুঝা গেল? আচ্ছা, বিক্রিয়া ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, এখানে Al রয়েছে একটা, এখানে Al রয়েছে দুটো, তাহলে আমি এখানে 2 করে দিই। Fe রয়েছে এখানে দুটো, তাহলে আমি এখানে 2 করে দিই। অক্সিজেন এখানে 3টে, অক্সিজেন এখানে 3টে, তাহলে বাকি সব ঠিক আছে। আই গেস ঠিক আছে, হ্যাঁ, ব্যাস। আচ্ছা, এবার ফার্স্ট পার্টটাই কি বলছে আমাকে, 558 গ্রাম এফি প্রস্তুত করার জন্য কত গ্রাম এল প্রয়োজন। তাহলে এফি দিয়ে প্রশ্ন এবং এল দিয়ে প্রশ্ন, তাহলে আমি কি লিখব, আমি লিখব যে 2 মোল অ্যালুমিনিয়াম এবং এখানে 2 মোল Fe। ঠিক আছে, আচ্ছা, এবার আমি কি লিখব, এবার আমি লিখব যে 2 মোল এফির ভর কত, এফির ভর বলছে 55.8। তাহলে 55.8, আমি এককটা কি বসাবো, গ্রাম পার মোল এফি। কোথা থেকে পেলাম, আমাকে দিয়ে দিয়েছে, আর না হলে আমি তো 56 মনে রাখি। ঠিক আছে, কিন্তু আমাকে যেটা দিয়েছে আমি সেটা বসাবো। এবং কত গ্রাম এল, তাহলে এটাকেও আমি কি করব, গ্রামে কনভার্ট করার জন্য এর ভরটা বসাবো। তাহলে অ্যালুমিনিয়ামের কত দিয়েছে, 27, তাহলে আমি কি বসাবো, 27 গ্রাম পার মোল অ্যালুমিনিয়াম। তাহলে এটা করলে কত হবে, 27 দুগুণে 54 গ্রাম অ্যালুমিনিয়াম। আমি দেখতেই পাচ্ছি যে এখানে এই মোল আর মোল কেটে যাচ্ছে, এখানে এই মোল আর মোল কেটে যাচ্ছে, পড়ে রয়েছে গ্রাম, তার মানে আমি ফর্মুলাটা ঠিক বসিয়েছি, আমি ঠিক পথে আছি। এবং এই 55.8 তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, আমি এই গুণটা না করছি না, আমি 55.8 গুণ 2 এটাকে এরকমই রাখছি, তাহলে এত গ্রাম এফি, এটা বলে দিচ্ছি আমি। এবার আমাকে ঐকিক নিয়ম করতে হবে, আর কিছুই না। তাহলে আমি কি বলতে পারি, কেন আমি গুণটা করলাম না এক্ষুনি বোঝাই যাবে। তাহলে 55.8 গুণ 2, এত গ্রাম এফি তৈরি করতে লাগে কত, 54 গ্রাম অ্যালুমিনিয়াম। তাহলে 1 গ্রাম এফি তৈরি করতে কত লাগবে,
54 ভাগ এই সংখ্যাটা, তাহলে কত হবে 55.8 গুণ 2। এবার আমাকে বলছে কত, আমাকে বলছে যে 558 গ্রাম বার করতে হবে। তাহলে 558 গ্রাম, যার চোখ ভালো আছে সে বুঝতেই পারবে যে আমি কেন এখানটা গুণটা করলাম না। কারণ আমি যেই 54 এখানে 55.8 গুণ 2, আর এই যে 558 তো তাহলে এখানে গুণ হবে। এই সংখ্যাটার এই সংখ্যাটা আইডেন্টিক্যাল মনে হচ্ছে না? তাহলে আমি যদি এখান থেকে পয়েন্ট তুলি, তাহলে এখানে ভাগের ভাগে 10 আসবে, তাহলে সেই 10টা কোথায় চলে যায়, উপরে গুণ হয়ে যায়। তাহলে এবার আমি কি বলতে পারি, এবার আমি বলতে পারি যে এই 558 আর এই 558 কেটে গেল। ঠিক আছে? আচ্ছা, 2 দিয়ে যদি আমি 54 কে কাটি তাহলে কত আসবে, 27। তাহলে উত্তরটা কত আসছে, 27, আর ওদিকে একটা শূন্য, তাহলে 270 গ্রাম। 270 গ্রাম কি, অ্যালুমিনিয়াম। তাহলে 558 গ্রাম এফি তৈরি করতে কত গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে, 270 গ্রাম। বোঝা গেল, অ্যান্সার আমাদের ম্যাচ করে গেছে। দ্বিতীয় পার্টটা কি, বিক্রিয়াতে কত মোল Fe2O3 লাগবে। তাহলে আমাকে আবার বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে আমি এক কাজ করব, আমি এই বিক্রিয়াটাকে আরেকবার লিখবো, নাকি আমি এখানটাতেই দেখিয়ে দেবো পাশে, আমি পাশে ছোট করে অন্য কালি দিয়ে করে দিচ্ছি। তাহলে এবার আমার লাল কালি দিয়ে আমি করছি। বিক্রিয়াটা কি বলছে, যে আমাকে বিক্রিয়াটায় বলছে কত মোল Fe2O3 লাগবে। Fe2O3 এই যে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য। আচ্ছা, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের 1 মোল Fe2O3। ঠিক আছে, এটা কত আমাদের 55.8 গুণ 2, এত গ্রাম Fe তৈরি করার জন্য তাহলে কত লাগছে, 1 মোল Fe2O3 লাগছে। তাহলে 1 গ্রাম Fe তৈরি করতে কত লাগবে, 1 ভাগ 55.8 গুণ 2 লাগবে। তাহলে এত মোল লাগবে আমার কি, Fe2O3। কিন্তু আমাকে কত বলছে, আমাকে বলছে 558 গ্রাম বার করতে। তাহলে 558 গ্রাম আমি যদি Fe বার করতে চাই, তাহলে আমার কি করতে হবে, 558 দিয়ে গুণ করতে হবে। তাহলে 558 ভাগ 55.8 গুণ 2। আবার একই কাজ করব, কি কাজ, যে আমি এখান থেকে যদি পয়েন্টটা তুলি, তাহলে 10 তো ভাগের ভাগে আসবে, তাহলে কি হবে, উপরে 10 গুণ চলে যাবে। আবার এখানটায় আমি দেখতেই পাচ্ছি যে এই 558 তাহলে কাটাকাটি হয়ে গেল। এবার তাহলে পড়ে গেলো কত, 10 ভাগ 2, তার মানে 5 মোল। তাহলে 5 মোল কি আমাদের Fe2O3 লাগবে। তাহলে আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর সঠিক বার করতে পারলাম, যে 5 মোল Fe2O3 লাগবে। তাহলে বোঝা গেল এই অঙ্কটা কি করে করতে হবে। কেন আমি বুদ্ধি করে এখানে এরকম এই গুণটা করলাম না, কারণ গুণ করলে আবার সেই ভাগ করার সময় আমার জটিলতা লাগবে। তার থেকে আমি সংখ্যাটা দেখতেই পাচ্ছি চোখে, যে 558 55.4, সরি 55.8। তাহলে কি হচ্ছে, আমাদের এই সংখ্যা দুটো আইডেন্টিক্যাল, মানে কাটাকাটি হয়ে যাবে আমার সহজে। তাহলে আমি ওটাকে আর গুণ করবো না আপাতত বুদ্ধি করে। বুঝা গেল। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলছে, নেক্সট কোশ্চেন আমাদেরকে বলছে যে, 1 সেকেন্ড। নেক্সট কোশ্চেন আমাদের বলছে উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায়। তার মানে কি, একটা ধাতব অক্সাইড রয়েছে, একটা ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া, তার সাথে আমার কে বিক্রিয়া করছে, তার সাথে আমার বিক্রিয়া করছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাই এটা আমাকে বলে দিয়েছে 40 গ্রাম, অ্যালুমিনিয়াম আমাকে কিছু বলেনি। এবার বিক্রিয়াটা হয়ে কি হচ্ছে, ধাতুটার 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো। তাহলে একটা ধাতু তৈরি হচ্ছে, এই ধাতব অক্সাইডের সাথে যখন অ্যালুমিনিয়ামের বিক্রিয়া হয় তখন কি ধাতুটা বেরিয়ে যায়। তাহলে ধাতুটা বেরিয়ে তার সাথে কি তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম আর অক্সাইড তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে বলে দিচ্ছে যে এটা তৈরি হয়েছে আমাদের 28 গ্রাম এবং এটা তৈরি হয়েছে 55.5 গ্রাম। ওই যে বলেছে আমাদের যে 28 গ্রাম আমার ধাতুটা তৈরি হয়েছে এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়েছে। যেরকম এক্সাম্পল কি ছিল, যে আমাদের Fe2O3 এটা কি আমাদের লোহার অক্সাইড, তার সাথে অ্যালুমিনিয়ামের যখন বিক্রিয়া হয় তখন কি হয়, আমাদের এই যে ধাতু সেই ধাতুটা বাইরে বেরিয়ে যায় আলাদা করে, এবং এই অ্যালুমিনিয়ামের অক্সাইড তৈরি হয়ে যায়, তাহলে তখন Al2O3 তৈরি হয়ে যায়। সেটাই আমাকে বলছে যে কোনো একটা ধাতুর অক্সাইডের সাথে যখন অ্যালুমিনিয়ামের বিক্রিয়া হচ্ছে তখন সেই ধাতুটা বেরিয়ে যাচ্ছে কত, 28 গ্রাম, এবং অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হচ্ছে যেটা 25.5 গ্রাম। ঠিক আছে, এবার বলছে যে বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হলো, বিক্রিয়াটার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হলো সেটা জিজ্ঞাসা করছে। মানে গ্রাম বলছে, মানে ভর বার করতে বলছে। খুবই ইজি, কিছুই না, কি আমাদের এই দুজন যোগ হয়ে তো এই দুজন তৈরি হয়েছে। তাহলে আমাকে যদি আজ এর ভর বার করতে হয়, তাহলে আমি এই দুটো যোগ করে তার থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। আমি তাহলে কি বলবো, যে আমি ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী জানি যে, আমি ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমি একটু লিখে করতে পারি যে মোট
বিক্রিয়কের ভর হচ্ছে আমাদের মোট বিক্রিয়াজাত পদার্থের ভর। এবার আমি ধরি যে আমাদের অ্যালুমিনিয়াম কি আমাদের এক্স গ্রাম তৈরি হয়েছিল, তাহলে আমি মোট বিক্রিয়ক কত বলবো, 40 যোগ এক্স, 40 গ্রাম অক্সাইড ধাতব অক্সাইড আর এক্স গ্রাম অ্যালুমিনিয়াম, তাহলে মোট বিক্রিয়কের ভর কত, 40 যোগ এক্স, আর মোট এদিকে কত তৈরি হচ্ছে, 28 যোগ 25.5। তাহলে আমাদের এক্স এর পরিমাণটা বার করতে পারলেই আমি বেরিয়ে যাবে। তাহলে এক্স এর নাম শুনে কেউ কাঁদবে না। তাহলে এক্স এর পরিমাণ কত হবে, তাহলে 28 যোগ 25.5, আর 40 দিকে যোগে আছে, তাহলে ওদিকে গেলে কত হবে, বিয়োগে চলে যাবে। তাহলে আমি কি করব, এই পুরোটা যোগ করে তার থেকে 40 বিয়োগ করব, করলে কত আসছে আমাদের 13.5 গ্রাম। তার মানে অ্যালুমিনিয়াম কত গ্রাম লাগতো, 13.5 গ্রাম লাগতো। খুবই ইজি অঙ্ক, এটা দেখে দেখে করা যায়। শুধু 3 নাম্বার বলে আমাকে লিখে লিখে করতে হবে কি, যে এটা 28 আর 25.5 গ্রাম যদি আমার তৈরি হয়ে থাকে, তাহলে এই পুরোটার থেকে আমি যদি এটা বিয়োগ করে দিই, তাহলে এর ভরটা তো চলে যাবে। বোঝা গেল? তাহলে এইটুকুই ছিল আমাদের এই অঙ্ক। মাধ্যমিকের অঙ্ক খুব ইজি ইজি আসে, শুধু আমাকে একটু ইন্টারপ্রেট করতে হবে যে কোশ্চেনটা আমাকে কি বলছে, তারপর একটু এক লাইন যদি আমি লিখতে পারি, তাহলেই আমি অঙ্কগুলো করতে পারবো খুব ইজিলি। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাকে কি বলছে, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়া অনুযায়ী, আমাকে রাসায়নিক বিক্রিয়াটা দিয়ে দিয়েছে, এটা আমি আবার লিখে নিয়েছি কি, 100 মোল জেডএনএস থেকে কত গ্রাম জেডএনও পাওয়া যায়। তাহলে আমাকে কি কি দিয়েছে, 100 মোল জেডএনএস, তাহলে জেডএনএস এর নিচে আন্ডারলাইন করব। আমি প্রথমে এক দাগটা করছি, এবং কি দিয়েছে কত গ্রাম জেডএনও, তাহলে জেডএনও নিচে আন্ডারলাইন করব। তাহলে দুটোই, আচ্ছা এটা আমাকে তো মোল বলছে, তাহলে আমি এটাকে চেঞ্জ করবো না। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে 2 মোল জেডএনএস এবং কত গ্রাম জেডএনও, তাহলে এটাকে আমাকে তো পরিবর্তন করতে হবে, তাহলে 2 মোল জেডএনও। এবার জেডএনও এর ভরটা কত, জিঙ্কের ভর কত বলে দিয়েছে, জিঙ্কের ভর বলেছে 65.5, তাহলে এটা কত হবে, 65.5। এবং অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 16, তাহলে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে, 6 আর 5 11 1 7 81.5। তাহলে এখানে 2 মোল মানে কত হচ্ছে, 2 মোল গুণ 81.5 গ্রাম পার মোল এত জেডেনও। এটাকে আমি কেন ভরে পরিবর্তন করলাম না, কারণ ওটা আমাকে মোলে দিয়েছে, তাহলে ভরে কেন পরিবর্তন করতে যাব। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে মোল আর মোল কেটে গেছে, তার মানে আমি ঠিক বসিয়েছি। তাহলে ঠিক বসালে এখানে কত আসছে, 81.5, তার মানে 3 আর 16, তাহলে 163 গ্রাম জেডএনও। তাহলে আমি কি বলতে পারি যে 2 মোল জেডএনএস থেকে তৈরি হয় 163 গ্রাম জেডএনও। তাহলে 1 মোল জেডএনএস থেকে তৈরি হবে কত, 163 ভাগ 2 গ্রাম জেডএনও। এবার আমাকে বলছে কত, আমাকে বলছে যে আমি 100 মোল দেবো তোকে, তাহলে 100 মোল জেডএনএস থেকে তৈরি হবে কত, 163 ভাগ 2 গুণ 100 গ্রাম জেডএনও। তাহলে এখানে আমার কত আসবে, এখানে 2 দিয়ে যদি আমি 100 কে কাটি, তাহলে কত আসবে আমার 50। তাহলে এবার 5 দিয়ে গুণ করব, 3 5 15, 5 5 6 30, সাথে 1, আর ওদিকে থাকলো 3 8, এদিকে 0, তাহলে 8 1 5 0 এত গ্রাম। তাহলে আমার কি 1 মোল জেডএনএস, সরি 100 মোল জেডএনএস থেকে 8 1 5 0 গ্রাম কি জেডএনও তৈরি হবে, যেটা আমার প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কত মোল SO2 তৈরি হবে। তাহলে আমি আবার বিক্রিয়াটা লিখতে হবে আমাকে, তাহলে আমি লিখে নেব। আমি কি করব, এবার এবার আমাকে বলছে যে ওই 100 মোল জেডএনএস থেকে কত মোল SO2 তৈরি করতে হবে। তাহলে আমি কিছু এমনি ভরঠর বার করতে হবে না, তাহলে এবার আমাকে জেডএনএস থেকে কি বার করতে হবে, SO2 বার করতে হবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি যে 2 মোল জেডএনএস থেকে তৈরি হচ্ছে, যেহেতু এখানে 2 রয়েছে, তাহলে কি 2 মোল SO2। তাহলে 1 মোল জেডএনএস থেকে কত তৈরি হবে, 1 মোল জেডএনএস থেকে তৈরি হবে 2/2 মোল SO2। তাহলে 100 মোল জেডএনএস থেকে কি তৈরি হবে, 100 মোল জেডএনএস থেকে তৈরি হবে 2/2 গুণ 100 মোল SO2। তাহলে এটা করলে কত হবে, এটা করলে আসবে আমার 100, তাহলে 100 মোল SO2 কি আমাদের তৈরি হচ্ছে। তাহলে দ্বিতীয় উত্তর কি, দ্বিতীয় উত্তর হচ্ছে 100 মোল। তাহলে আমাদের উত্তর দুটো ম্যাচ করলো, দুটো আমাদের ম্যাচ করেছে, তার মানে আমরা প্রশ্নটা ঠিকভাবে সলভ করেছি। এত ইজি আসে মাধ্যমিকের কোশ্চেন। এবার নেক্সট আমরা একটা তরতাজা প্রশ্ন করব, ঠিক 2024 সালের, যেটা 2014 সালেও এসেছিল। তার মানে কিছু কোশ্চেন কিন্তু আমাদের রিপিট হয়। আচ্ছা, কি অক্সিজেনের উপস্থিতিতে SO2 এর জারণের ফলে SO3 প্রস্তুত হলো। তার মানে কে কে বিক্রিয়া করছে, O2 বিক্রিয়া করছে, SO2 বিক্রিয়া করছে, SO3 প্রস্তুত হলো।
40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 এর প্রয়োজন? তাহলে আমি বিক্রিয়াটা লিখে নেব, তারপর আমাদের কি রিয়াকশন চালু করব। বিক্রিয়াটা কি দেখে আমার মনে হচ্ছে যে ব্যালেন্স রয়েছে? না, নেই। তাহলে কি করতে হবে? বিক্রিয়া ব্যালেন্স করতে হবে। এখানে দুটো অক্সিজেন, এখানে আচ্ছা এখানে দুটো দুটো চারটে অক্সিজেন, এখানে তিনটে অক্সিজেন। তাহলে কি করা যায়? আহ, দুটো দুটো চারটে। তাহলে এক কাজ করি, আমি এখানে একটা 2 বসাই, তাহলে হলো 6টা। আর এখানে একটা 2 বসিয়ে দিই, তাহলে হয়ে গেল 6টা। তাহলে কি দুটো সালফার দুটো সালফার, এদিকে 2 দুগুণি 4টে অক্সিজেন আর দুটো 6টা হলো, আর এদিকে 3 দুগুণি 6টা অক্সিজেন হয়ে গেল। তাহলে এই বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেল। এবার কি অক্সিজেনের উপস্থিতিতে SO2 এর জারণের ফলে SO3 প্রস্তুত করা হলো 40 গ্রাম SO3। তাহলে কি SO3 এর দিয়ে কোশ্চেন, কত গ্রাম SO2 এর প্রয়োজন? তাহলে কি SO2 দিয়ে কোশ্চেন, তাহলে আন্ডারলাইন করে নিলাম। এবার আমি শুধু ইন্টারপ্রিটেশন করবো, তারপর উত্তর বার করবো। তাহলে ইন্টারপ্রিটেশন আমি কি বলতে পারি যে 2 মোল SO2, আর এখান থেকে কি বলতে পারি যে 2 মোল SO3। তাহলে আমাকে কি বলছে SO3 তৈরি করতে কত লাগবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে শুধু বার করে নেবো। তাহলে আমি SO3 এর ভরটা বার করি তো। সালফারের ভর কত হয়? সালফারের ভর হয় 32, অক্সিজেনের ভর কত হয় 16, 3 16 48। তাহলে করলে কত হবে? 4 আর 3 7 আর 80। তাহলে কত হবে? 80 গ্রাম পার মোল। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে 2 মোল গুণ 80 গ্রাম পার মোল SO3। আচ্ছা, এখানে SO2 লাগবে, তাই তো? তাহলে আমি SO2 এরও বার করে নেবো। তাহলে SO2 এর কত হবে? সালফারের তো 32 আর অক্সিজেনের 16, 16 দুটো আছে, তাহলে কি 16 দুগুণি 32। তাহলে করলে কত হবে? 64 গ্রাম পার মোল। তাহলে এখানে আবার আমি কত লিখবো? যে 2 মোল গুণ 64 গ্রাম পার মোল SO2। এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার মোল এবং মোল, মোল এবং মোল আমার কাটা যাচ্ছে। তাহলে আমি সঠিক পথে আছি। তাহলে 64 দুগুণি কত আসবে আমার? 128 গ্রাম SO2। আর এখানে কত আসছে? 160 গ্রাম SO3। বোঝা গেল? এবার বলছে 40 গ্রাম SO3 তৈরি করতে। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো যে আমার 160 গ্রাম SO3 তৈরি করতে লাগে 128 গ্রাম SO2। তাহলে 1 গ্রাম SO3 তৈরি করতে কত লাগতো? 1 গ্রাম SO3 তৈরি করতে লাগতো 128 ভাগ 160 গ্রাম SO2। এবারে আমাকে বলছে যে 40 গ্রাম, তাহলে 40 গ্রাম SO3 তৈরি করতে কত লাগবে? যে 128 ভাগ 160 গুণ 40 গ্রাম SO2। এবার তাহলে 40 দিয়ে এটাকে কাটলে কত হবে? 4, 4 দিয়ে আমি এটাকে কাটি, তাহলে 3 4 12, 4 দুগুণি 8। তাহলে কত আসছে আমাদের? 32 গ্রাম SO2। তাহলে উত্তরটা কত হবে? 32 গ্রাম SO2 আমার লাগবে। ঠিক আছে, অ্যান্সার মিলে গেছে। তার মানে আমরা অঙ্ক ঠিক করছি। তাহলে আমরা খুব সহজেই কিন্তু মাধ্যমিকের অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অলরেডি করে ফেললাম। আরো কিছু করবো, তাহলে আমাদের এই লেকচারটা শেষ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? নেক্সট কোশ্চেন আমাকে বলছে যে লোহিত তপ্ত আয়রনের ওপর স্টিম চালনা করলে, তাহলে লোহিত তপ্ত আয়রন কি? লোহা। আয়রন মানে লোহা, তার উপর স্টিম, স্টিম মানে কি? আমাদের H2O, সেটা লিকুইড সরি গ্যাসিয়াস ফেজে। আচ্ছা, কি পরিমাণ হাইড্রোজেন ওই H2 গ্যাসে পাওয়া যাবে? তাহলে এর বিক্রিয়াটা সম্পূর্ণ হলে কি হয়? এই বিক্রিয়াটা হয় Fe3O4, তার সাথে তৈরি হয় আমাদের H2 হাইড্রোজেন। এবার কি বলছে? 21 গ্রাম লোহিত তপ্ত আয়রন, তাহলে এটা আমাদের কত বলছে? 21 গ্রাম বলে দিয়েছে। তার উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন ওই H2 এর পাওয়া যাবে? কি পরিমাণ হাইড্রোজেন ও ওই H2 এর পাওয়া যাবে? এসটিপিতে তার আয়তন কত? এটা ব্র্যাকেটে থাকবে, কি পরিমাণ হাইড্রোজেন, কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, এরকম কিছু একটা হবে। এখানে কিছুটা ল্যাঙ্গুয়েজের ডিফিকাল্টি রয়েছে। যাই হোক, তাহলে আমাদের উত্তরটা কি? আমাদের হাইড্রোজেন দিয়ে এবং এখানে 21 গ্রাম লোহা বলে দিয়েছে। তাহলে এই দুজনকে নিয়ে আমাদের অঙ্ক। তাহলে এবার দেখি বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে কি করে। তাহলে এখানে 3টে এফি রয়েছে, তাহলে এখানে 3 বসিয়ে দেবো। এখানে ও 4টে রয়েছে, এখানে একটাই রয়েছে, তাহলে এখানে 4 বসাতে হবে। 4 দুগুণি 8টা হয়ে যাচ্ছে, তাহলে কি এখানেও আবার 4 বসাতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার কি করব? আমি এখান থেকে বলবো যে আমি বলতে পারি যে 3 মোল Fe, আবার এখান থেকে বলতে পারি যে 4 মোল H2। বিক্রিয়া প্রথমে লিখতে হয়, তারপর ব্যালেন্স করতে হয়, তারপর কি ইন্টারপ্রিটেশন করতে হয়। এবার আমাকে বলতে বলেছে যে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রন, তাহলে আমি এখান থেকে বার করব। তাহলে 3 মোল গুণ এফির কত? এফির হচ্ছে 56, তাহলে আমি কত বলবো? 56 গ্রাম পার মোল Fe। এবং এখানে বলছে হাইড্রোজেনের পরিমাণ মানে ভরই বার করতে বলে। তাহলে আমি এখান থেকে কি করব? 4 মোল H2 মানে তো 2 গুণ 1, তাহলে কত লিখবো? 2 গ্রাম পার মোল H2। তাহলে এটা করলে কত আসছে? এটা আসছে 56 গুণ 3, তাহলে 8, হাতে 1, 5 3 15, 168, তাহলে 168 গ্রাম পার মোল Fe। এবং এটা করলে কত আসছে? এটা করলে আসছে 8 গ্রাম H2। এবার তাহলে আমি কি লিখবো?
আমি লিখবো যে 168 গ্রাম Fe যদি আমি উত্তপ্ত করতাম তাহলে আসতো 8 গ্রাম H2। আমি তো 21 গ্রাম করেছি, তাহলে আমি আগে 1 গ্রামের জন্য বার করবো, তাহলে কত আসবে 8/168 গ্রাম H2। এবার আমাকে দিচ্ছে কত, আমাকে দিচ্ছে 21 গ্রাম, তাহলে আমি কি করব 21 গ্রাম এফির জন্য বার করব। তাহলে 21 গ্রাম এফির জন্য কত বেরোবে 8/168 গুণ 21, তাহলে এত গ্রাম FH2। এবার 21 দিয়ে আমি দেখি যে কাটা যায় কিনা, তাহলে 21 দিয়ে যদি আমি কাটি তাহলে 8 দিয়ে কাটা হবে, এবং 8 দিয়ে যদি 8 কে কাটি তাহলে কত আসছে 1। তাহলে ফাইনালি কত উত্তর আসলো যে 1 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমার কত তৈরি হবে 1 গ্রাম হাইড্রোজেন তৈরি হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রথম প্রশ্নের। এবার দ্বিতীয় পার্টটা দেখি, দ্বিতীয় পার্টে বলছে যে এসটিপিতে তার আয়তন কত। তাহলে আমি এটা কি পেলাম, আমি এখান দিয়ে পেলাম যে হাইড্রোজেনের ভর। তাহলে আমি এখান দিয়ে কি পাচ্ছি হাইড্রোজেনের ভর পেয়ে যাচ্ছি। তাহলে ভর মানে কি আমাদের ডাব্লু, এটা কত পেলাম, ভর পেলেই আমি কি লিখবো, আমি তাহলে তার আণবিক ভর লিখে নেবো। তাহলে আণবিক ভর কত H2, তাহলে কত হবে 2, তাহলে 2 গ্রাম পার মোল। আচ্ছা সরি, একটা জিনিস কি, আমরা যদি কখনো আণবিক ভর লিখি তাহলে কি একক লেখা উচিত না, তাহলে আমি কি একক লিখবো না, মোলার ভর লিখলে তাহলে আমি একক লিখতাম। বোঝা গেল। এবার আমার কাছে চাইছে কি, আমার কাছে চাইছে যে এর আয়তন কত এসটিপিতে। তাহলে ভি গ্যাস চাইছে, এসটিপিও বলে দিয়েছে, তাহলে তো কোনো চিন্তাই নেই। তাহলে এসটিপিতে আমি কি ফর্মুলাগুলো লিখবো আমাদের মোল সংখ্যার। তাহলে আমি মোল সংখ্যার কি কি ফর্মুলা জানি, মোল সংখ্যার আমি ভি গ্যাস দিয়ে একটা ফর্মুলা জানি, ভি গ্যাস বাই 22.4, এবং রয়েছে আমার কাছে ভর, তাহলে ভর দিয়ে আমি একটা ফর্মুলা জানি ডাব্লু বাই এম। তাহলে এই দুটোকে আমি বক্স করে দেবো, বক্স করে শুধু মানটা বসাবো আর উত্তর বের করবো, তারপর আমি 3 নাম্বার ভোগ করবো। তাহলে আমার আয়তন বার করতে বলছে, তাহলে কি ভি গ্যাস বার করতে বলছে, নিচে 22.4, 22.4-এর মতো পড়ে থাকবে। ডাব্লু আমাদের কত আছে 1, এবং এম আমাদের কত আছে 2, তাহলে আমার ভি গ্যাস কত আসবে, ভি গ্যাসের নিচে এটা ভাগে ছিল, তাহলে ওদিকে গেলে গুণ চলে যাবে, তাহলে এখানে কত আসলো 22.4, নিচে কত পড়ে রয়েছে 2, তাহলে করলে কত হবে 11.2 লিটারে উত্তর আসে, যেহেতু আমি 22.4 বসিয়েছি। তাহলে আমার নির্ণেয় আয়তন কত 11.2। তাহলে আমার দুটো অ্যান্সার কি হলো, প্রথম অ্যান্সার হচ্ছে পরিমাণ হচ্ছে 1 গ্রাম এবং আয়তন হচ্ছে 11.2 লিটার। বোঝা গেল। তাহলে মাধ্যমিকের অঙ্ক কত ইজি, খুবই ইজি হয়। এটাও মাধ্যমিক 2024 সালে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন আমাদের কি বলছে যে CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া, তাহলে কার কার বিক্রিয়া হচ্ছে, বাবা বেশি মোটা হয়ে গেল। তাহলে এটা কি হচ্ছে আমাদের CaCO3, তাহলে CaCO3 তার সাথে লঘু HCl এর বিক্রিয়া হচ্ছে, তৈরি তাহলে কি হয় আমাদের সেটাও বলে দিচ্ছে কি, CaCl2, তার সাথে তৈরি হয় আমাদের CO2, তার সাথে তৈরি হয় আমাদের H2O। বোঝা গেল। আচ্ছা, এবার আমাকে কি বলছে, বিক্রিয়া কি ব্যালেন্স করতে হবে, এখানে Cl দুটো রয়েছে কিন্তু এখানে Cl একটা রয়েছে, তাহলে আমি এখানে 2 বসাই, বাকি আই গেস আমার সব ব্যালেন্স আছে, এখানে দুটো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, ও এদিকে 3টে, ও এদিকে দুটো আর একটা 3টে, বাকি সব আমাদের ম্যাচ আছে, তাহলে শুধু এই একটাই জিনিস ব্যালেন্স করতে হতো। এবার আমাকে কি বলছে 50 গ্রাম CaCO3 সবার মান বলে দিচ্ছে। বোঝা গেল। তাহলে আমি কি করবো সবার মানটাকে বার করে নেবো, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা বার করতে বলেছে, এটা সবার শেষে বার করতে বলেছে। তাহলে আমি এক কাজ করব, যাদের যাদের ভর বার করতে বলেছে তাদের সবাইকে বার করে নেবো। CaCl2 50 গ্রাম CaCO3, তাহলে এর ভরটা বার করতে বলেছে, তাহলে আমি এর ভরটা বার করে নেবো। তাহলে আমি লিখবো যে 1 মোল CaCO3, এখানে লিখবো যে 2 মোল HCl, এখানে লিখবো যে 1 মোল CaCl2, এখানে লিখবো যে 1 মোল CO2, এখানে লিখবো 1 মোল H2O। এবার আমি একটা কাজ করব, সবার আগে রাফে সবার আণবিক ভরটা বার করে নেব। তাহলে CaCO3 এর আণবিক ভর কত হয়, ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 348, যোগ করলে কত হয় 100 গ্রাম পার মোল। আণবিক ভর হলে আমি একক লিখবো না, মোলার ভর ভাবলে আমি একক লিখবো। HCl এর ভর কত হবে, HCl এর হচ্ছে 36.5, কেন, কারণ আমাদের হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5। CaCl2 এর কত হবে, CaCl2 ক্যালসিয়ামের হচ্ছে 40 আর ক্লোরিনের 35.5, মানে হচ্ছে 2 গুণ করলে 70, তাহলে কত আসছে 110 গেল। CO2 এর কত, CO2 এর হচ্ছে 44, আগে অনেকবার করেছি। H2 এর কত, H2 এর হচ্ছে H2 মানে 2 আর অক্সিজেন 16, তাহলে কত হচ্ছে 18। তাহলে আমি মানগুলো এবার বসিয়ে দেবো। তাহলে আমি এক এক করে বলবো যে কি, এখানে আমি বলতে পারি যে 1 মোল গুণ 100 গ্রাম পার মোল CaCO3, আমি এখানে বলতে পারি যে 1 মোল গুণ CaCl2 কত এসছে 110, তাহলে আমি বলতে পারি যে 110 গ্রাম পার মোল CaCl2।
আমি এখানটা বলতে পারি যে 1 মোল গুণ 44 গ্রাম পার মোল CO2, আর এখানে বলতে পারি 1 মোল গুণ H2 এর কত 18, তাহলে 18 গ্রাম পার মোল H2O। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে এই যে মোল আর মোল কেটে গেল, এই যে মোল আর মোল কেটে গেল, মোল মোল কেটে গেল, মোল মোল কেটে গেল, দেখছি আমি সব গ্রামে আসছে, তার মানে আমি ঠিক পথে আছি। তাহলে 1 গুণ 100 করলে কত আসছে আমাদের, এটা 100 গ্রাম CaCO3। কেন এর জন্য বার করলাম না, কারণ এর তো আমাকে ভর দেয়নি HCl এর, HCl এর মোল সংখ্যা বরং বার করতে বলেছে, মোল সংখ্যা, ভর বার করতে বলেনি, তাই আমি মোলেই রাখছি। আচ্ছা, এটা 1 গুণ 110, তাহলে কি 110 গ্রাম CaCl2। এবং এটা কত আসছে, এটা আসছে 44 গ্রাম CO2, এটা আসছে কত 18 গ্রাম H2O। এবার আমি একটা কথা ভাবি যে আমার প্রশ্নটা বলছে 50 গ্রাম CaCO3, ঠিক দেখছি এর অর্ধেক। 55.5 গ্রাম CaCl2, ঠিক দেখছি যে এর অর্ধেক। 110 এর অর্ধেক করলে কত আসে, 55.5, বোঝা গেল। 22 গ্রাম, ঠিক 44 এর অর্ধেক। CO2, আচ্ছা 1 সেকেন্ড, হ্যাঁ তাই ভাবি, এখানে একটা জিনিস ভুল হয়েছে। কি জিনিস ভুল হয়েছে, আমাদের এই যে আমরা CaCl2 বার করেছিলাম, ক্যালসিয়াম সরি ক্লোরিন তো আমাদের 35.5, যেহেতু 35.5 তাহলে 2 গুণ করলে 71 হবে, তাহলে এটা কত হবে, এটা 111 হবে, নট 110। ঠিক আছে। আচ্ছা যাই হোক, বাকিগুলো এখানে আমাকে 22 গ্রাম বলছে, ঠিক 44 এর অর্ধেক, এখানে 9 গ্রাম বলছে, ঠিক 18 এর অর্ধেক। তার মানে এই সমস্ত মানগুলো দিয়ে আমাকে কনফিউজ করার জন্য, এতগুলো মান দিয়ে শুধু একটা জিনিস বার করতে বলছে। তাই আমি এক কাজ করব, আমি এই জিনিসটাকে নিজের মতো করে গুছিয়ে লিখে নেব। তার মানে আমি বলতে পারি যে, আমি যদি বলি যে 100 গ্রাম CaCO3 যখন বিক্রিয়া করে, তখন 100 গ্রাম CaCO3 এর সাথে বিক্রিয়ায় যখন 100 গ্রাম, সরি 111 গ্রাম আমাদের কি CaCl2 তৈরি হয়, 44 গ্রাম আমাদের CO2 তৈরি হয়, এবং 18 গ্রাম আমাদের H2O তৈরি হয়, তখন আমাদের HCl লাগে কত মোল, তখন HCl লাগে আমাদের 2 মোল। এবার এখন আমাকে প্রশ্নে কত বলছে, তাহলে প্রশ্ন মতে এখন আমার 50 গ্রাম CaCO3 এর সাথে বিক্রিয়া করাবো আমার 55.5 গ্রাম CaCl2 এর, করাবো 22, সরি তৈরি হবে 22 গ্রাম CO2 এর এবং 9 গ্রাম H2। তাহলে তখন বলছে আমার HCl কত তৈরি হবে। অবভিয়াসলি জিনিস যে আমার এইগুলো সব যদি অর্ধেক হয়ে যায়, 100 জায়গায় আমাকে 50 গ্রাম দিয়েছে, আবার তৈরি হচ্ছে 100 গ্রামের জায়গায় 55.5, 44 এর জায়গায় 22, 18 এর জায়গায় 9, তার মানে এটাও নিশ্চয়ই অর্ধেক লাগবে। তাহলে HCl কত লাগবে, 2 এর অর্ধেক 1 মোল। এটাই হচ্ছে উত্তর। যখন পরীক্ষার খাতায় করতে হবে তখন শুধু একটু ভাষা দিয়ে লিখতে হবে যে 100 গ্রাম CaCO3 এর সাথে বিক্রিয়ায় উৎপন্ন 100 গ্রাম CaCl2, 44 গ্রাম CO2, 18 গ্রাম H2O। এবার এখানে লিখবো যে পেতে HCl লাগে 2 মোল। তাহলে 50 গ্রাম CaCO3 এর বিক্রিয়ায় 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2, 9 গ্রাম H2O পেতে HCl লাগবে কত মোল, ঠিক অর্ধেক। তাহলে কত লিখবো, 2/2, 1 মোল। এরকম ভাবে অঙ্কটা করতে হবে, আর কিচ্ছু না। খুব ইজি অঙ্ক আসে মাধ্যমিক, আমি যা বলছি, বোঝা গেল। আচ্ছা, উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে। আচ্ছা, যদি আমাকে এবার ভরটাও জিজ্ঞাসা করে, তাহলে আমার কত গ্রামে কত মোল HCl প্রয়োজন পড়ছিল, 1 মোল। তাহলে এর ভরটা কি করে বার করব, তাহলে HCl এর মোল সংখ্যা আমি তো পেয়ে গেছি। মোল সংখ্যা কি আমাদের, n হচ্ছে আমাদের 1 মোল। আমাকে বলছে যে এর আমি ভরটাও চাইছি, ভর কি আমাদের W। এবার আমার ভর লাগলে আমি কি করি, আমি আণবিক ভর বার করে নিই। তাহলে আণবিক ভর কি আমাদের m, HCl, তাহলে তার আণবিক ভর কত হবে, H হচ্ছে আমাদের 1, Cl হচ্ছে 35.5, তার মানে কত হবে 36.5। বোঝা গেল। এবার তাহলে আমি ফর্মুলাটা লিখবো, ফর্মুলা কি মানে কি, n ইজ ইকুয়াল টু W/m। এবার n টা কত, n তো আমাদের 1 মোল, এই যে আমাদের 1 মোল HCl তৈরি হয়েছে। W কত, W আমাকে বার করতে হবে, এবং m কত, m হচ্ছে আমাদের 36.5। তাহলে এখান থেকে আমাদের W কত আসছে, 1 গুণ 36.5 মানে 36.5। তাহলে উৎপন্ন HCl এর মোল সংখ্যা কত, 1 মোল, এবং তার ভর কত 36.5। তাহলে উত্তরগুলো কি আমাদের ম্যাচ করলো, মাধ্যমিকের প্রশ্ন কি খুব সোজাই সোজাই আমাদের হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। এইভাবেই আমরা পুরো 3 নম্বর মাধ্যমিকের প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই করতে পারবো, যদি আমরা ঠিক করে বুঝে সমস্ত কিছু করতে থাকি। এবার হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা আমাদের কি আছে, নেক্সট কোশ্চেন আমাকে বলছে যে 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে, তাহলে আমার কি বলেছে, আমাকে বলছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, তার সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে CaOH2 এর যখন আমি উত্তপ্ত করছি, তাহলে এত গ্রাম আমার NH3 তৈরি হচ্ছে, তাহলে NH3 বলে দিয়েছে।
এত গ্রাম CaCl2 তৈরি হয়েছে এবং এত গ্রাম H2O পাওয়া গেছে। যখনই এতগুলো ভর দেওয়া থাকবে না, বুঝে নেবে যে ভরের সংরক্ষণ সূত্র লাগাতে হবে আমাকে। তাই হয় আমাদের। তাহলে এত গ্রাম আমার অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়েছে, তাহলে কি 32.1 গ্রাম এটা দিয়েছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা বলেনি, তাহলে এর ভরটাই আমাকে বার করতে হবে। বুঝে নেবে এরকম ভাবে। এত গ্রাম আমার NH3 দিয়েছে, তাহলে এটা কত দিয়েছে? 10.2 গ্রাম NH3 দিয়েছে। CaCl2 কত দিয়েছে? এটা দিয়েছে 33.3 গ্রাম। এবং এটা কত দিয়েছে? এটা দিয়েছে 10.8 গ্রাম আমার H2O তৈরি হয়েছে। এবার তাহলে কমন সেন্স লাগাও যে এদিকে যদি আমার বিক্রিয়ক থাকে তাহলে মোট এতটা যে ভর, সেই ভরটাই তো এগুলো তৈরি করবে। তাহলে আমি এই পুরো ভর থেকে এই ভরটা যদি বাদ দিই তাহলে এটার ভর পেয়ে যাবো। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে ভরের সংরক্ষণ সূত্র থেকে, আমি পরের প্রশ্ন দেখবোই না, এরকম কোশ্চেন দেখলে আমি আগে ভরটা বার করে নেব। তাহলে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী, তাহলে ভরের সংরক্ষণ সূত্র থেকে আমি কি বলতে পারি যে CaOH হোল 2 এর যদি আমি ভর বার করতে চাই তাহলে এর ভরটা কত আসবে? এই পুরোগুলোকে যোগ করব, তাহলে 10.2 যোগ 33.3 যোগ 10.8, তার থেকে বিয়োগ করব 32.1। বোঝা গেল? কেন? কারণ এইটা হচ্ছে আমাদের কি, মোট বিক্রিয়াজাত পদার্থের ভর, আর এটা কি আমাদের এই একটা বিক্রিয়কের ভর। তাহলে এটা যদি বাদ দিই তাহলেই আমার এইটার ভর চলে আসবে। তাহলে এটা করলে কত আসে? এটা করলে আসে আমাদের 22.2 গ্রাম। তাহলে এটা করলে আসে আমাদের 22.2 গ্রাম। আমি ক্যালকুলেশনটা আগে থেকে করে নিয়েছি যাতে আমাদের সময় বাঁচে। ঠিক আছে? আচ্ছা, যাদের ক্যালকুলেশনের প্রবলেম আছে এরকম ভাবে পাতিয়ে নিয়ে করবে, এরকম 10.2, 33.3, এখানে 10.8, এটাকে যোগ করবে, তারপর তার থেকে 32.1 বিয়োগ করবে। তাড়াহুড়ো করতে গেলে ক্যালকুলেশন ভুলে যাবে, তারপর কি আমাদের নাম্বারটা, মানে সব স্টেপ ঠিকবে, নাম্বারের জন্য আমার সরি ক্যালকুলেশনের জন্য আমার নাম্বারটা চলে যাবে। বুঝা গেল? আচ্ছা, এবার কি বলছে পড়ে দেখবো। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াতে অংশগ্রহণ করছে? 22.2 গ্রাম। বোঝা গেল? তাহলে এটাই আমার কি অ্যান্সার। তারপর কি বলছে? এই বিক্রিয়া এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STP তে কত লিটার NH3 উৎপন্ন হলো? কত মোল NH3? এটা তো খুবই ইজি। কেন? কারণ আমাকে NH3 এর কি দিয়েছে? NH3 এর ভর দিয়েছে। তাহলে আমি সেটাই লিখবো। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে NH3 এর, আমাকে তো ভর বলে দিয়েছিল, ভর কত বলে দিয়েছিল? এই যে বলেছে 10.2 গ্রাম আমার NH3 তৈরি হয়েছে। আমি কত বলবো? 10.2 গ্রাম আমার NH3 এর ভর দিয়েছে। ভর দেওয়া থাকলে আমি কি বার করি? আমি আণবিক ভর বার করি। তাহলে আণবিক ভর হচ্ছে M। তাহলে M কে আমার কত আসবে? নাইট্রোজেন হচ্ছে 14 আর হাইড্রোজেন হচ্ছে 3 একে 3, তাহলে টোটাল কত হবে? 17। বুঝা গেল? আচ্ছা, কি বার করতে বলছে আমাকে? কত মোল? তাহলে আমাকে কি বার করতে বলছে? মোল সংখ্যা বার করতে বলছে। মোল সংখ্যা কি করে বেরোবে? মোল সংখ্যা হচ্ছে আমাদের N, তাহলে সেটা কোয়েশ্চেন মার্ক। এবার কি করে বেরোবে? তাহলে N হচ্ছে আমাদের W/M। তাহলে W কত? W হচ্ছে 10.2 আর এটা কত? 17। তাহলে আমি এবার কি করব? আমি এখান থেকে পয়েন্ট তুলে দেবো। পয়েন্ট যদি তুলি তাহলে কি হবে? নিচে 10 গুণ হবে, তাহলে 10। এবার 17 দিয়ে কত দিয়ে কাটবে? 6 7 42, তাহলে কত কাটছে এটা? 6 দিয়ে কাটছে। তাহলে 6/10 করলে কত হবে? 0.6, তাহলে এত মোল। তাহলে আমার কত মোল তৈরি হয়? 0.6 মোল অ্যামোনিয়া তৈরি হয়। এবার বলছে এসটিপি তে কত লিটার? তাহলে আয়তন আমি মোল থেকে কি করে পাই? তাহলে আমি কি বলেছিলাম যে আমার যে মোল সংখ্যা সেটা কত আসছে? 0.6 মোল। এবার এই মোল থেকে আমার আয়তন কি করে বেরোয়? তার সাথে আমার 22.4 গুণ করে দেবো, লিটার বলে দেবো। তাহলে এত লিটার কি আমার NH3 তৈরি হবে। তাহলে এবার এই ক্যালকুলেশনটাও করতে হবে। আমি জানি অনেকের খুব ক্যালকুলেশন প্রবলেম, তাই আমি ক্যালকুলেশন করে করে দেখাচ্ছি। কি 0.6 মানে কত? 0.6 মানে 6/10, কারণ আমি পয়েন্ট তুলে কি হবে? যেহেতু পয়েন্টের পর একটা সংখ্যা আছে, তাই কি একটা শূন্য বসবে একের পরে। আর এখান দিয়ে যদি আমি পয়েন্ট তুলি তাহলে এখানেও সেম, তাহলে 224, আর এখান দিয়ে যদি পয়েন্ট তুলি তাহলে 10। বোঝা গেল? তাহলে এত লিটার NH3। এবার আমি কি করব? আমি শুধু এই গুণটা করব, 224 কে 6 দিয়ে গুণ। তাহলে 224 কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6 4 24 4, 6 দুগুণী 12, হাতে 2 রয়েছে তাহলে 4, আবার হাতে 1, তাহলে 6 দুগুণী 12 আর হাতে 1, তাহলে 13। আর নিচে কত পড়ে রয়েছে? একটা শূন্য, দুটো শূন্য, তাহলে দুটো শূন্য। এবার যদি দুটো শূন্য থাকে তাহলে কি হবে? দুটো শূন্যের আগে গিয়ে পয়েন্টটা পড়বে। তাহলে কত হবে? 13.44 এত লিটার। তাহলে এত লিটার কি হবে? আমার NH3 তৈরি হবে। তাহলে আমার উৎপন্ন NH3 এর মোল সংখ্যা কত? উৎপন্ন NH3 এর মোল সংখ্যা হচ্ছে 0.6। তাহলে 0.6 মোল আমার NH3 তৈরি হয়েছে। এবং তার আয়তন কত? 13.44, মানে 44 বলতে নেই, 13.44 এত লিটার NH3 তৈরি হয়েছে। বোঝা গেল? তাহলে এটাও খুব ইজি অঙ্ক ছিল আমাদের মাধ্যমিকের। তাহলে মাধ্যমিকে কিন্তু আমাদের সবই ইজি ইজি অঙ্কই আসে, শুধু আমরা দেখে ভয় পেয়ে যাই, বা আমরা বুঝে যেহেতু পড়ি না তাই জন্য কি আমরা করতে পারি না। বোঝা গেল?
নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এটাও মাধ্যমিক 2020 সালের প্রশ্ন, আর এটা খুব ভালো প্রশ্ন। কি, এ ও বি পরস্পর বিক্রিয়া করে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি তৈরি করে। তাহলে রাসায়নিক সমীকরণটা আমাকে কি দিয়েছে? আমাকে রাসায়নিক সমীকরণটা বলছে যে এর সাথে বি যুক্ত হয়েছে, তৈরি করেছে সি এবং ডি। আবার এটার ব্যালেন্স, সরি শুধু সি দিয়েছে। আচ্ছা, আবার এটার ব্যালেন্স করে দিয়েছে কি, এখানে 2 আর এখানে 2। তাহলে এই বিক্রিয়াটা ওরা বলে দিয়েছে। এ বি সি যথাক্রমে তিনটা গ্যাসীয়, তাহলে তিনজনই কিন্তু আমাদের গ্যাসীয়। তাহলে এও আমাদের গ্যাসীয় স্টেটে আছে, এও আমাদের গ্যাসীয় স্টেটে আছে, এও আমাদের গ্যাসীয় স্টেটে আছে। এর থেকে হিন্টস পাচ্ছি যে আয়তন নিয়ে কিছু হবে বা বাষ্প ঘনত্ব নিয়ে কিছু হবে। ঠিক আছে, তাই জন্যই গ্যাস মেনশন করছে। এ এবং বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 এবং 16। সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। আমি তাহলে কি করব, আমি একটা চাল খেলবো, আমি এদিকে ছোট করে সব আগে বার করে নেবো। তাহলে এর বাষ্প ঘনত্ব বলছে, তাই তো? তাহলে এর বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব হচ্ছে ডি, সেটা কত? 32। বাষ্প ঘনত্ব দিলেই আমি কি বলেছি, আমি বলেছি আণবিক ভর বার করে নিতে। তাহলে আণবিক ভর হচ্ছে এম, এম মানে হচ্ছে 2d। তাহলে কত হবে, 2 গুণ 32, তার মানে কত, 64। আচ্ছা, একই জিনিসটা আমি বি এর জন্য করতে পারি। বি এর বাষ্প ঘনত্ব কত বলছে? বি এর বাষ্প ঘনত্বও ডি, সেটা কত বলে দিয়েছে, সেটা বলে দিয়েছে 16। তাহলে 16 হলে তার আণবিক ভর কত হবে? আণবিক ভর তাহলে তার হবে 16 দুগুণী 32, কারণ 2 গুণ করে দিতে হয় বাষ্প ঘনত্বের থেকে। আচ্ছা, সি এর বাষ্প ঘনত্ব বার করতে বলেছে, তাহলে সি এর ধরি বাষ্প ঘনত্ব, ধরে নিই আমরা। তাহলে সি এর বাষ্প ঘনত্ব ধরে নিই যে এক্স, তাহলে তার আণবিক ভর কত হবে? তাহলে তার আণবিক ভর হবে 2x। বোঝা গেল? তাহলে এটা আমি আগে করে নিলাম। ঠিক আছে, যখনই বাষ্প ঘনত্ব দেখবো সঙ্গে সঙ্গে আমার আণবিক ভরের কথা মাথায় চলে যাবে। বাষ্প ঘনত্বের দ্বিগুণই হচ্ছে তার আণবিক ভর। বোঝা গেল? এবার আমি কি করবো, এবার আমরা ইন্টারপ্রিটেশন করবো। কিচ্ছু তো বুঝতে পারছি না এখানে কি করবো, তাহলে আমি ইন্টারপ্রিটেশন করবো, যে স্টেপ ছিল সেই স্টেপ করবো। শুধু আমি কি বলেছিলাম যে বাষ্প ঘনত্ব থাকলে আণবিক ভর বার করতে হবে, সেটা করে নিলাম। এবার এই বিক্রিয়াটা একটা স্টয়কিওমেট্রিক রিয়াকশন, তো একটা বিক্রিয়ার রিয়াকশন দিয়েছে, তাহলে আমি সেখানে কি করি, বিক্রিয়ার ইন্টারপ্রিটেশন করি। ইন্টারপ্রিটেশন করবো, তাহলে করি। এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে 2 মোল এ, এখান থেকে আমি বলতে পারি যে 1 মোল বি, কারণ এখানে কিছু নেই তো, তার মানে কি 1 রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি কি বলতে পারি যে 2 মোল সি, তার মানে আমি বলতে পারি যে 2 মোল এ 1 মোল বি এর সাথে যুক্ত হয়ে 2 মোল সি তৈরি করেছে। এইবার আমার মাথায় তো কিছুই আসছে না, কিন্তু একটা জিনিস আসছে, 2 মোল, এই যে এ, এর তো আণবিক ভর আমি পেয়ে গেছি 64। তাহলে আমি বলতে পারি যে এখানে 64 গ্রাম পার মোল লিখবো আমি। তাহলে আমি বলতে পারি যে 64 গ্রাম পার মোল এ, কারণ এর তো আণবিক ভর 64, বের করলাম আমি। যোগ, আমি এখানে বলতে পারি যে এটা 1 মোল যে বি, এই যে বি, বি এর তো আণবিক ভর আমি 32 পেয়ে গেছি, তাহলে আমি বলতে পারি যে 32 গ্রাম পার মোল বি। আমি বলতে পারি এই যে 2 মোল সি, সি এর তো আণবিক ভর, যেহেতু আমি বাষ্প ঘনত্ব এক্স ধরেছিলাম, আণবিক ভর তো 2x পেয়েছি, তাহলে আমি বলতে পারি যে গুণ 2x গ্রাম পার মোল আমাদের সি তৈরি হচ্ছে। তাহলে আমি কি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে মোল আর মোল কেটে যাচ্ছে, মোল আর মোল কেটে যাচ্ছে, মোল আর মোল কেটে যাচ্ছে, তার মানে আমার ফর্মুলা ঠিক হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে এখান থেকে এই যে 2 আর 64, তাহলে কত আসছে, 128 গ্রাম এ। এই যে 1 আর 32, তাহলে কত আসছে, 32 গ্রাম বি থেকে তৈরি হচ্ছে 2 আর 2x, তাহলে কত হচ্ছে 4x। 2 দুগুণী 4 আর x, তাহলে কি 4x। তাহলে এত গ্রাম সি। এবার কি আমি এখানটায় কিছু বুঝতে পারছি যে আমি এখানে ভরের সংরক্ষণ সূত্র লাগাতে পারবো। তাহলে ভরের সংরক্ষণ যদি আমি লাগাতে যাই, তাহলে আমি কি বলবো যে এই দুজন যোগ হয়ে এটা তৈরি হয়েছে। তার মানে আমি বলতে পারি যে 128 যোগ 32, সেটাই আমাদের 4x। বলতে পারি কি, খুব ইজিলি বলতে পারি, কারণ ভরের সংরক্ষণ সূত্র, যে বাদিকে বিক্রিয়কের মোট ভর, ডান দিকে বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান। পরীক্ষার সময় আমি এটা লিখে দিতে পারি, তাহলে আমার নাম্বার পাওয়ার চান্স বেশি হবে। ঠিক আছে, কারণ পরীক্ষায় একটু গুছিয়ে লিখতে হবে তো। তাহলে 128কে 32 দিয়ে যদি আমি যোগ করি, তাহলে কি হবে, 8 আর 2 0, 2 আর 3 5, তাহলে এটা কত হচ্ছে 4x। তাহলে এখান থেকে x কত আসবে, 4 তো গুণে আছে, তাহলে ওদিকে গেলে কত হবে, ভাগে যাবে। তাহলে এটা কত আসছে, 40। বুঝা গেল? এবার আমাকে জিজ্ঞাসা কি করেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল সি এর বাষ্প ঘনত্ব কত। এবার সি এর বাষ্প ঘনত্বই তো আমি এক্স ধরেছিলাম, আর এক্স এর মানটা কত আসলো, 40। তার মানে সি এর বাষ্প ঘনত্ব কত, 40। এটাই আমাদের অ্যান্সার। তাহলে খুব ইজি না অঙ্কগুলো, শুধু আমাকে বুঝতে হবে, একটু মাথা খাটাতে হবে, যে টিপসগুলো আমি দিচ্ছি সেই টিপসগুলো মনে রাখতে হবে, যে যখন বাষ্প ঘনত্ব বা ভরের কথা হবে তখন আমি আণবিক ভর বার করে নেবো। বোঝা গেল? আর যখন রিয়াকশন থাকবে তখন আমি ইন্টারপ্রিটেশন করে নেবো। বিক্রিয়া প্রথমে লিখবো, তারপর ব্যালেন্স করে নেবো। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো মনে রাখতে হবে, তারপর নিজের থেকে প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো। শুধু আমি করে দিচ্ছি, ভিডিও দেখলাম, তাহলে হবে না, নিজের থেকেও নিজেকে প্র্যাকটিস করতে হবে।
বুঝে গেল? টেস্ট পেপারে কোশ্চেন রয়েছে, প্রশ্নবিচিত্রায় কোশ্চেন রয়েছে, রায়ন মার্টিন সহায়িকার পিছনে কোশ্চেন দেওয়া থাকে, তার সলভড এক্সাম্পল থাকে, সেগুলো নিজেকে করতে হবে। তো এবার আমরা আমাদের লাস্ট একটা কোশ্চেন করবো, তাহলেই আমাদের এই চ্যাপ্টার ফিনিশ হয়ে যাবে। তো কোশ্চেনটা কি? 8 গ্রাম মিথেনে, এটা কোনো প্রিভিয়াস এর কোশ্চেন নয়, এটা আমার বানানো কোশ্চেন, যে 8 গ্রাম মিথেনে অণু সংখ্যা, পরমাণু সংখ্যা এবং হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত? তাহলে প্রথমেই আমি কি করব, পরমাণু সংখ্যা দেখলেই আমি সবার প্রথমে এমনিই আমি অণু সংখ্যা বার করতে হয় আমাকে। তাহলে আমি এমনিই বুঝবো যে 8 গ্রাম মিথেন দিয়েছে, তার মানে কি, তার ভর দিয়েছে। আর দিয়েছে মিথেনের, মিথেনের সংকেত কি, CH4। তার ভরটা কি, ভরটা হচ্ছে W, আমার 8 গ্রাম দিয়েছে। ভর দেওয়া থাকলে আমি কি বলছি, আণবিক ভর বার করে নিতে। তাহলে আণবিক ভর কত আসবে, মিথেন মানে CH4, তাহলে কার্বন হচ্ছে 12 এবং H4, তাহলে কি 4 গুণ 1 মানে 4, তার মানে কত আসছে 16। বোঝা গেল? আচ্ছা, এবার আমাকে কি বলছে, আমাকে অণু সংখ্যা বার করতে বলছে। তাহলে অণু সংখ্যা কি আমাদের n, তাহলে n হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। এবার n দিয়ে আমার ফর্মুলা কি হয়, n দিয়ে আমার ফর্মুলা হয় n ইজ ইকুয়াল টু n/na। আবার আমার তো W আর M আসছে এখানে, তাহলে কি হবে, W আর M দিয়ে ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এবার আমি কি করব, এবার আমি এটাকে বক্স করে দেবো। বক্স করে দেওয়ার পর আমি কি করব, তার মানটা বসিয়ে দেবো। তাহলে মান কি কি বেরোচ্ছে, n মানে কত, n মানে আমাকে বার করতে হবে। n এর মানটা আমি তৎক্ষণাৎ বসাবো না, একটু পরে বসাবো। W এর মান কত আমাদের 8, আর এখানকার মানটা কত আমাদের 16। বোঝা গেল? তাহলে কি হচ্ছে আমার এখান থেকে, তাহলে আমি যদি n এর মান বার করতে চাই তাহলে কত হবে, 8/16। আর n এর তো আমার দিক দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কি আছে, গুণ na। ঠিক আছে? আচ্ছা, এবার আমি তাহলে বুঝতে পারছি যে 8 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে এখানে 2 চলে যাবে। তাহলে আমার n মানে কত, তাহলে আমার n মানে হচ্ছে na/2। ঠিক আছে? তাহলে এটা কি বেরোলো, এটা বেরোলো আমাদের অণু সংখ্যা। আমি n এর মানটা আপাতত বসাচ্ছি না। ঠিক আছে? বা যদি আমি বসিয়েও দিই, তাহলে অণু সংখ্যাটা কত বেরোলো, Na, তার মানে কি 6.022 গুণ 10^23, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত আসবে 3.011 গুণ 10^23। তাহলে এটা কি বেরোলো, এটা বেরোলো আমাদের অণু সংখ্যা, যেটাকে আমরা বড় হাতের n ধরি। এবার আমাকে বলছিল যে পরমাণু সংখ্যা বার করতে, তাহলে পরমাণু সংখ্যা কি করে বেরোবে? এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি পরমাণু সংখ্যা কি করে বার করব? কিছু মেনশন করেনি, পরমাণু সংখ্যা জিজ্ঞাসা করেছে শুধু। তাহলে পরমাণু সংখ্যার ফর্মুলা কি হয়, n মানে অণু সংখ্যা, তার সাথে অ্যাটমিসিটি গুণ করতে হয়। তাহলে কার অ্যাটমিসিটি, CH4, CH4 এর অ্যাটমিসিটি কত হবে, একটা কার্বন আছে আর 4টে হাইড্রোজেন আছে, তাহলে অ্যাটমিসিটি কত হবে, অ্যাটমিসিটি হবে আমাদের 4টে হাইড্রোজেন একটা কার্বন মানে মোট 5। তাহলে আমি কি বলবো, আমি এখানে মানটা বসাবো। তাহলে n এর মান কত এসেছিল, Na/2, আর অ্যাটমিসিটি কত, অ্যাটমিসিটি হচ্ছে 5। বোঝা গেল? তাহলে আমি এবার এই মানটা বসিয়ে দেবো। আমি এখানটা বসাই 6.022 গুণ 10^23 ডিভাইডেড বাই 2, আর এদিকে কত, 5। এবার তাহলে কত হচ্ছে, এবার এই যে কমপ্লেক্সিটি চলে আসছে, তাই আমি কি করব তখন, এটাকে Na রেখে দেবো, এখানে 5 রেখে দেবো, এখানে 2 রেখে দেবো। বলবো যে পরমাণু, নির্ণয় পরমাণু সংখ্যা হচ্ছে এটা, ব্র্যাকেটে লিখবো যেখানে Na মানে হচ্ছে 6.022 গুণ 10^23। এটা হচ্ছে বুদ্ধি, যে আমি পরমাণু সংখ্যা বলে আমি এটাই উত্তর দিলাম, আর ব্র্যাকেটে লিখে দিলাম যে Na হচ্ছে 6.022 গুণ 10^23, কারণ এই গুণটা আমি করতে গেলে অনেক বড় হয়ে যাবে, যেটা আমাদের খুব প্রবলেমেটিক হয়ে যাবে। কারণ 3.011, যদিও হবে না এখানটা, সরি, 2 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত আসছে, 3.011 গুণ 10^23, আর এদিকে 5 পড়ে রয়েছে, তাহলে কত আসছে 0.055, আর এখানে 3×5 = 15, আর এখানে কত আসছে 10^23। তাহলে এই ক্ষেত্রে হয়ে গেল, কিন্তু কখনো যদি এরকম জটিলতা আসে তখন আমরা এরকম ভাবেও করতে পারি। বোঝা গেল? তাহলে এটা গেল পরমাণু সংখ্যা। আর একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত। তাহলে এইবার কি করব, এবার তো আমাকে পরমাণু সংখ্যা বলছে না, এবার আমাকে বলছে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত। এটা আবার কি করে বার করবো, তাহলে হাইড্রোজেন পরমাণু সংখ্যা বলুক, পরমাণু সংখ্যাই তো, তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে n গুণ অ্যাটমিসিটি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, কি, আমাকে তো হাইড্রোজেনের পরমাণু সংখ্যা বার করতে বলেছে, তাহলে অ্যাটমিসিটিটাও কি হবে, আমার মিথেনের মধ্যে শুধু H এর অ্যাটমিসিটি হবে। তাহলে H এর অ্যাটমিসিটি কত, H এর অ্যাটমিসিটি মানে H কতগুলো আছে, তাহলে 4টে রয়েছে। তাহলে আমি এখানটা কি করব, এই n এর মান তো ছিল যে Na/2, আর অ্যাটমিসিটি গুণ হবে 4, তাহলে 2 দিয়ে যদি আমি 4 কাটি তাহলে 2Na, তার মানে 2 গুণ Na কত, 6.022 গুণ 10^23, তার মানে কত আসবে 12.044 গুণ 10^23। তাহলে আমাকে যদি বলে হাইড্রোজেন পরমাণু সংখ্যা বার করতে, তাহলে এটা। আমাকে যদি বলে পরমাণু সংখ্যা বার করতে মানে মোট পরমাণু সংখ্যা, তাহলে এটা। আর আমাকে যদি বলে অণু সংখ্যা বার করতে, তাহলে হচ্ছে আমাদের এটা। বোঝা গেল? তাহলে এই তিনটে।
তাহলে দ্যাট ওয়াজ এভরিথিং ফর দিস সেশন। এই সেশনে আমরা কি করলাম, আমরা একদম পুরো বেসিক্স থেকে একদম প্রথমে মোলের ফর্মুলাও দেখে নিলাম। তারপর কি করলাম, যে যতগুলো থিওরিজ রয়েছে, যে থিওরিজগুলো আমাদের কাজে লাগবে, সেই থিওরিজগুলো আমরা রিভিশন করলাম, সেই থিওরিগুলো আমরা শিখলাম। ঠিক আছে, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করে আমরা মাধ্যমিকের বিভিন্ন কোয়েশ্চেন্স করলাম, যাতে করে আমাদের মাধ্যমিকের প্রিপারেশনটা সলিড হয়। তো এভাবেই নিজেদের পড়াশোনা চালিয়ে রাখো, এবং মাধ্যমিক 2026-এর যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাকে স্ট্রং করার জন্য এই ভিডিওসগুলো ঠিক করে দেখো, ভালো করে সায়েন্সকে বুঝে পড়ার চেষ্টা করো, এবং সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো আছে বা অন্যান্য টেস্ট পেপারের যে কোশ্চেন্সগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করতে থাকো। যে প্রশ্ন বেঁধে আছে সেই প্রশ্নের সলিউশন দেখে নেওয়ার চেষ্টা করো, বা নিজের যে টিচার আছে সেই টিচারের কাছে জিজ্ঞাসা করে নাও, বা আমার কমেন্ট সেকশনে বলতে পারো, তো আমিও চেষ্টা করবো সেইটার উত্তর দিয়ে দেওয়ার। এভাবে নিজেদের কারেকশন করতে হবে এবং ইমপ্রুভ করতে হবে, যাতে ফাইনাল এক্সামে আমাদের কোনো প্রশ্ন না বাধে। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই।